আচ্ছা, বিগত ক্লাসে আমরা দেখছি যে কিভাবে আমাদের সি প্যানেলকে ব্যবহার করে আমরা কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করতে পারি। সেটাতে এইচটিটিপি সহ এবং ইউজার অ্যাকাউন্টের যে ইউজার নেম, এরপর ইউজার পাসওয়ার্ড, মেইল এগুলো দিয়ে আমরা সুন্দর করে আমাদের ওয়েবসাইটটিকে আমরা কি করেছিলাম? ইনস্টল করেছিলাম। তো ইনস্টল করার পর আমাদের যে বর্তমান যে সাইটের অবস্থা সেটা আমাদের পুরো ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে আমাদের কোনো ডাটা নেই বর্তমানে। শুধুমাত্র ডেমো আকারে এখানে কিছু টেক্সট দিয়ে রাখছে, যেটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় এটা ডিফল্ট ভাবে চলে আসে। আমরা যদি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসি, আমরা ব্যাকএন্ডে আসার পর এখান থেকে আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো। সবথেকে বড় বিষয় সেটা আপনি যেকোনো আপনি আপনার ক্রয়কৃত সার্ভার থেকে যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর শুধুমাত্র এই কটা ফিচারে আপনি পাবেন। এর বাইরে আর কোনো ফিচার আপনি পাবেন না। তবে কিছু হোস্টিং আছে, তাদের ডিফল্ট কিছু প্লাগইন আছে, সেগুলো সহকারে ইনস্টল করে দেয়। যার ফলে এখানে আর কিছু হয়তো বাড়তি অপশন আপনি পেতে পারেন। তবে এখান থেকে আপনি ঠিক এই যে পারফরম্যান্স এটাও কিন্তু বাদ যাবে। এটাও কিন্তু বাদ যাবে। এটা আমাদের যখন ইনস্টল করছিলাম তখন এটা অটোমেটিক্যালি আমাদের আসছে। এর বাহিরে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর ঠিক আপনি পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার টুল, সেটিংস এই কয়টা অপশনে শুধুমাত্র আপনি পাবেন। আপনার যেকোনো হোস্টিং ব্যবহার করেন না কেন, যেকোনো সার্ভার ব্যবহার করেন না কেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর শুধুমাত্র আপনি এই কয়টা অপশনেই এনেবল পাবেন। এরপর কাজ করার সুবিধার্থে পরবর্তীতে আমরা যখন নতুন থিম ইনস্টল করব, তাতে করে কিছু প্লাগইন এখানে আরো এড করব। এক কথায় আমাদের কাজের ধাপ বা আমাদের কাজের পরিধি যত বড় হবে, এখানে ঠিক তত আমাদের ফিচার যুক্ত হতে থাকবে। আমাদের যদি নতুন কোনো ফিচার যুক্ত করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? প্লাগইন। সেই প্লাগইন এড করলে আবার সেগুলো আমাদের এই সাইড লাইনের মধ্যে একটা করে আমাদের অপশন চলে আসবে। আমরা যখন মোবাইলে অ্যাপস ইনস্টল করি, তখন আমাদের অ্যাপ ইনস্টল হওয়ার পর কি স্ক্রিনের মধ্যে এক্সট্রা ভাবে আইকন চলে আসে ওই অ্যাপসের। ঠিক এখানে আমরা যখন প্লাগইন বা থিম ব্যবহার করব, সেভাবে আমাদের এখানে এক্সট্রা ফিচারগুলো আমাদের যে সাইড বার আছে, এই সাইড বারের মধ্যে আমাদের এখানে চলে আসবে। এখন আমি আপনাদের সাথে এই পুরো বিষয়গুলো প্রতিটা টুলস কিভাবে কাজ করে না করে সেসব আমি আপনার সামনে আলোচনা করতেছি। প্রথমে যেটা আমাদের পোস্ট সেকশনের মধ্যে আমাদের মাউস নেই। এই পোস্ট সেকশনের মধ্যে মাউস নিলে আমাদের এখানে ৪ টা অপশন এনেবল হচ্ছে। একটা অল পোস্ট, দ্বিতীয় অ্যাড পোস্ট, তৃতীয় ক্যাটেগরাইজ, ৪ নাম্বার ট্যাগস। এখন আমাদের ওয়েবসাইটে আমরা যতগুলো আর্টিকেল বা পোস্ট আমরা পাবলিশ করব, এই সবগুলো পোস্ট বা আর্টিকেলগুলো আমাদের অল পোস্ট যে সেকশনটা আছে, এই যে অল পোস্ট যে সেকশন, এটার মধ্যে এসে জমা হবে। আপনি এনি ক্যাটেগরি আপনি আর্টিকেল পাবলিশ করতে পারেন। কিন্তু সবগুলো আর্টিকেল একটা জায়গার মধ্যে এসে জমা হবে, সেটা আমাদের অল পোস্ট সেকশনের মধ্যে। এরপর নিচের দিকে যদি আমরা আসি, এখান থেকে আমরা দেখতে পারবো কি অ্যাড পোস্ট। আমাদের ওয়েবসাইটে যখন কোনো নতুন নিউজ বা নতুন ব্লগ পোস্ট বা নতুন কোনো আর্টিকেল বা নতুন কোনো আমাদের কি ব্লগ কনটেন্ট এড করার দরকার হয়, তখন আমরা কি করব? প্রতিবারে আমরা অ্যাড পোস্ট, এই অ্যাড পোস্টের মধ্যে আমরা ক্লিক করে নতুন করে আমরা ডাটা পাবলিশ করতে পারবো। এরপর নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো ক্যাটেগরাইজ। ক্যাটেগরাইজটা কি? আমরা যেমন প্রথম আলোতে গেলে দেখতে পারি না, বা ঢাকা পোস্টে যদি আমরা যাই, এখান থেকে আমরা ঢাকা পোস্টে যাই, তাহলে এখান থেকে দেখেন কি আছে? সর্বশেষ আছে, তারপর কি আছে? জাতীয় আছে, এরপর রাজনীতি আছে, অর্থনীতি আছে, আন্তর্জাতিক আছে, সারা দেশ আছে, খেলা, বিনোদন, জবস। এই যে ক্যাটেগরিগুলো আছে, এগুলোকে বলা হয় একেকটা করে ক্যাটেগরি। মানে আমি যদি অর্থনীতি পোস্টে অর্থনৈতিক ক্যাটেগরিতে যাই, তাহলে আমি এখান থেকে শুধুমাত্র যে অর্থ বিষয় যে অপশনগুলো, মানে আমাদের নিউজগুলো আছে, সেগুলো আমরা কি এখান থেকে আমরা দেখতে পারবো। ঠিক এরকম আমাদের ওয়েবসাইটে যদি আমরা বিভিন্ন রকম ক্যাটেগরি যদি ক্রিয়েট করতে চাই, তাহলে সেটা আমরা ক্যাটেগরি থেকে আমরা ক্রিয়েট করতে পারবো। বুঝতে পারছেন? এর পাশে ট্যাগ। ট্যাগ হলো আমাদের, যদি আমরা এখান থেকে একটা পোস্ট যদি আমরা ওপেন করি, এই পোস্ট ওপেন করার পর আমাদের নিচের দিকে যদি আসি, তাহলে এখান থেকে দুইটা আমরা ট্যাগ দেখতে পাচ্তেছি। একটা বিএসইসি, আর একটা পুঁজিবাজার সংবাদ। আবার যদি আমরা এখান থেকে জাতীয়তে যদি আসি, জাতীয় যেকোনো একটা যদি আমরা কি একটা যদি আমরা নিউজ ওপেন করি, তাহলে নিচের দিকে গেলে আমরা আরো কিছু ট্যাগ দেখতে পারবো। যেমন এখানে কিছু মৃত্যু, সড়ক দুর্ঘটনা, রাজধানীর খবর, দুর্ঘটনা। ঠিক আছে? তো এগুলোকে বলা হয় ট্যাগ। আমরা যখন ধরেন দুর্ঘটনা ট্যাগটাতে যখন আমরা ক্লিক করব, এই দুর্ঘটনা শব্দটা যতগুলো আর্টিকেল, যতগুলো টাইটেলের মধ্যে আছে, সেই সব টাইটেলগুলো ফিল্টার করে আমাদের সামনে তুলে ধরবে।
যতগুলো হচ্ছে দেখেন যতখানে আমাদের দুর্ঘটনা আছে সবগুলো হচ্ছে আমাদের এখানে দুর্ঘটনার খবরটা এখানে ছড়িয়ে পড়েছে। যেমন আমি যদি এখান থেকে দুর্ঘটনা শব্দটাকে যদি আমি এখান থেকে কপি করে নেই, ধরেন এখানে কোনো টাইটেলে কোনো দুর্ঘটনা লেখা নাই। কিন্তু এটার কনটেন্টের ভেতরে দুর্ঘটনা শব্দটা আছে। আমি যদি এখান থেকে যদি ফাইন্ড করার চেষ্টা করি দেখেন, দুর্ঘটনা শব্দটা এই আর্টিকেলের মধ্যে থাকার কারণে ঠিক আমাদের এখানে এটাকে যখন ফিল্টার করতেছে ডাটা, সেটা এখান থেকে আমাদের চলে আসতেছে। বলেন। আপনার এই ওয়েবসাইটে যে সার্চ বা ওয়েবসাইট যে ট্যাগ, এটা আপনার নিজের সাইটের মধ্যে কাজ করবে। এখানে যে ক্যাটাগরি যে ট্যাগ সব নিজের সাইটের মধ্যে কাজ করবে। অন্য সাইটে এটা কাজ করবে না। এখান থেকে যে ট্যাগ পাবেন সেই ট্যাগে হচ্ছে আপনার এই সাইটের মধ্যে ডাটা ফিল্টার করে নিয়ে আসবে। আহত একটা ট্যাগ। এই আহত দিয়ে হচ্ছে আপনি এখানে দেখেন এখানে কিন্তু টাইটেল কিন্তু আহত নাই। কিন্তু অবশ্যই এটার ভেতরে আহত শব্দটা আছে। এখানে দেখেন ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা এত। কিন্তু আহতের সংখ্যা এখানে মানে আহত শব্দ নাই। কিন্তু আমরা যদি এখান থেকে যদি পোস্টটাকে ওপেন করি আর এটাকে যদি আমরা যদি কপি করে এখানে যদি ফাইন্ড করার চেষ্টা করি কন্ট্রোল F দিয়ে দেখেন আহত শব্দটা এখানে আছে। কতবার আছে? ৬ বার আছে। ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার, ৬ বার। ঠিক এইভাবে হচ্ছে ট্যাগগুলো যে পোস্টের মধ্যে যে ট্যাগগুলো থাকে সেই ট্যাগের মধ্যে ক্লিক করলে এই ওয়েবসাইটে কতটি আর্টিকেলের ভেতরে এই শব্দটা আছে সবগুলো ফিল্টার করে আপনাকে দেবে এখানে। সবার ১ম এ থাকবে লেটেস্ট ফার্স্ট যেগুলো হচ্ছে সেগুলো, তারপর থাকবে আপনার প্রিভিয়াস গুলো। তাহলে এখানে হচ্ছে আমাদের অল পোস্টের মধ্যে থাকতেছে আমাদের মানে এই সাইটের মধ্যে যতগুলো আর্টিকেল আমরা প্রকাশ করব, পোস্ট পাবলিশ করব, সবগুলো হচ্ছে আমাদের এই অল পোস্ট সেকশনের মধ্যে থাকবে। যখন হচ্ছে আমরা নতুন কোনো পোস্ট পাবলিশ করতে চাবো, তখন হচ্ছে আমাদের এড পোস্ট থেকে সেটা আমরা পাবলিশ করতে পারবো। ক্যাটেগরি থেকে হচ্ছে আমরা কি করতে পারবো? আমাদের হচ্ছে যতগুলো হচ্ছে আমরা ক্যাটেগরি বানাতে চাই, সবগুলো হচ্ছে আমাদের এই ক্যাটেগরি সেকশন থেকে আমরা ক্রিয়েট করতে পারবো। এর বাইরে হচ্ছে আমাদের পোস্ট সেকশন থেকে হচ্ছে ক্যাটেগরিগুলো ক্রিয়েট করা যায়। এরপর হচ্ছে আমাদের আছে এখানে ট্যাগ। আমাদের ওয়েবসাইটে আমাদের ট্যাগগুলো ক্রিয়েট করতেছে আমরা ঠিক এই জায়গা থেকে হচ্ছে ট্যাগ ক্রিয়েট করতে পারবো এবং একই সময় হচ্ছে আমরা আমাদের পোস্ট পাবলিশ করার সেকশন থেকে হচ্ছে আমরা সেখান থেকে হচ্ছে আমরা এই ট্যাগগুলো ক্রিয়েট করতে পারবো। এরপর আসি মিডিয়া। মিডিয়াতে এসে আমরা দেখতে পারবো লাইব্রেরি এবং অ্যাড মিডিয়া। লাইব্রেরি বলতে আমাদের ওয়েবসাইটে যতগুলো হচ্ছে আমরা ফাইল, ইমেজ হোক, ভিডিও হোক, অডিও হোক এবং একই সাথে আমাদের আদার্স যে ডক ফাইল হোক, পিডিএফ ফাইল হোক, যতগুলো হচ্ছে ফাইল হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করব, সেই ফাইলগুলো হচ্ছে আমাদের লাইব্রেরিতে এসে থাকবে। আর যখন হচ্ছে আমাদের কোনো নতুন কোনো ফাইল এড করার দরকার হবে তখন হচ্ছে অ্যাড মিডিয়া থেকে হচ্ছে আমরা অ্যাড মিডিয়া ফাইল থেকে হচ্ছে আমরা সেটাকে এড করতে পারবো। এর বাইরে পোস্ট সেকশন থেকে আপনি এড করতে পারবেন মিডিয়া ফাইলগুলো। আবার হচ্ছে আপনি পেজ সেকশন থেকে এড করতে পারবেন মিডিয়া ফাইলগুলো। এরপর আসে আমাদের পেজ। পেজের মধ্যে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো যে অল পেজ আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সেগুলো হচ্ছে আমাদের অল পেজ সেকশনের মধ্যে থাকবে। আর যখন হচ্ছে আমরা কোনো পেজ এড করতে চাবো তখন হচ্ছে আমরা এড পেজ থেকে হচ্ছে আমাদের নতুন পেজ আমাদের ওয়েবসাইটে যুক্ত করতে পারবো। যেমন আমাদের এই ওয়েবসাইটে যদি নিচের দিকে আসি এখানে দেখেন গোপনীয়তা নীতি, এটা হচ্ছে একটা পেজ। তারপর হচ্ছে আমাদের হচ্ছে ব্যবহারের শর্তাবলী, এটা হচ্ছে একটা পেজ। যোগাযোগ, এটা হচ্ছে একটা পেজ। আমাদের সম্পর্কে, এটা হচ্ছে পেজ। আমরা, এটা হচ্ছে একটা পেজ। আর্কাইভ, এটা হচ্ছে একটা পেজ। বিজ্ঞাপন, এটা হচ্ছে একটা পেজ। আর বাকি যেখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কি কনটেন্ট, মানে আর্টিকেল, ব্লগ পোস্ট। বুঝেছেন? আপনাদেরকে যে আমি যে পিডিএফটা দিছি, পিডিএফটা কি পরবর্তী আর পড়ার কেউ চেষ্টা করছেন? মানে পরের অংশটা কি কেউ পড়ার চেষ্টা করছেন? এই যে ওয়ার্ডপ্রেসের যে পরবর্তী অংশটা মনে হয় না যে কেউ পড়ার চেষ্টা করছেন। কারণ পড়াশোনা তো আপনাদের কাজ না। যদি কেউ পড়তেন তাহলে এই বিষয়গুলো জানতে পারতেন। নিজে থেকে যদি পড়তেন। এই যে এখান থেকে পোস্ট সেকশনে কি, কি থাকে, পেজ সেকশনে কি, কি থাকে সেগুলো এখান থেকে হচ্ছে বলা আছে সব। মিডল লাইব্রেরি থেকে কি করতে পারো সবগুলো এখান থেকে দেয়া আছে। কমন সেকশনে কি করবেন সব এখান থেকে দেয়া আছে। অ্যাপিয়ারেন্স সেকশন থেকে কি করা যায় সবগুলো বলা আছে। প্লাগইন সেকশন থেকে কি করতে পারবেন সেগুলো বলা আছে। ইউজার সেকশন থেকে কি করতে পারবেন সেগুলো বলা আছে। সেটিংস থেকে কি, কি করতে পারবেন সেগুলো এখান থেকে বলা আছে। জেনারেল সেটিংসে কি, কি আছে সেগুলো সবগুলো এখান থেকে আলোচনা করা আছে। রোলে পারমিশন কি, কি করা যায় সেগুলো এখান থেকে দেওয়া আছে।
তো এরপর হচ্ছে আমরা যদি এখান থেকে কমেন্ট সেকশনে আসি, বিভিন্ন ওয়েবসাইটে কমেন্ট করার অপশন থাকে। যেমন আমাদের এই সাইটের মধ্যে হচ্ছে কমেন্ট করার অপশন আছে। যেমন আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটাকে মানে ওপেন করে নেই। এটা তো পোস্ট শুধু একটাই তো। এই যে নিচের দিকে হচ্ছে কমেন্ট করার সেকশন আছে। অনেকে কমেন্ট করার সেকশন এনেবল করে রাখে, অনেকে এনেবল করে রাখে না। আবার অনেকে হচ্ছে ফেসবুক এপি এর মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে মানে তাদের ওয়েবসাইটে তারা কি করে ফেসবুক কমেন্ট সেকশনও অন করে রাখে। ফেসবুক আইডি দিয়ে কমেন্ট করা যায়। এরপর যদি আমরা যদি এখান থেকে অ্যাপিয়ারেন্স এ চলে আসি, অ্যাপিয়ারেন্স এ আসলে যেহেতু হচ্ছে আপাতত আমাদের কোনো ভালো কোনো থিম নেই। এজন্য আমাদের এখান থেকে অ্যাপিয়ারেন্স আর বাকি অপশনগুলো দেখাচ্ছে না। যখন হচ্ছে আমরা মোটামুটি ভারী থিমগুলো ইউজ করব, মোটামুটি ফিচারযুক্ত থিমগুলো যখন ইউজ করব, তখন এই অ্যাপিয়ারেন্স অপশনের মধ্যে আরো অনেকগুলো অপশন চলে আসবে। ১ম এ থাকবে থিম, এরপর থাকবে কাস্টমাইজেশন, তারপর থাকবে মেনু, এরপর থাকবে থিম ফাইল এডিটর, তারপর থিমের নাম থাকবে, তারপর হচ্ছে উইজেট থাকবে। বিভিন্ন ফিচার মানে এখানে ৫ থেকে ৬ টা ফিচার এনেবল হবে থিমের উপর বেস করে। যেহেতু বর্তমানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোনো ভারী কোনো থিম দেয়া নাই। যার কারণে হচ্ছে আমাদের এখানে কি আছে জাস্ট ২ টা অপশন। একটা হচ্ছে এডিটর আর একটা হচ্ছে আমাদের থিম। আমাদের ওয়েবসাইটে থিম কিভাবে আপলোড করতে হয়, প্লাগইন কিভাবে আপলোড করতে হয় সেগুলো হচ্ছে পরবর্তীতে আলোচনা হচ্ছে। আগে প্রাথমিক যে বিষয়গুলো আছে সেগুলো। এই থিম অপশন থেকে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে কোন থিমটা অ্যাক্টিভ আছে সেটা দেখতে পারবো। নতুন করে যদি থিম ইনস্টল করার দরকার হয় সেটা করতে পারবো এবং হচ্ছে আমাদের ওয়েবসাইটে কতগুলো থিম ইনস্টল করা আছে সেগুলো হচ্ছে আমরা থিম অপশন থেকে দেখতে পারবো। এরপর হচ্ছে আমরা যদি আসি এখান থেকে হচ্ছে আমরা দেখতে পারবো হচ্ছে আমাদের প্লাগইন। প্লাগইন সেকশন আসলে আমরা এখান থেকে দেখতে পারবো ইনস্টল প্লাগইন এবং এড প্লাগইন। যখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে নতুন কোনো প্লাগইন যুক্ত করার দরকার হবে তখন হচ্ছে আমরা এই যে এড প্লাগইন আছে, এই এড প্লাগইনে ক্লিক করার পর হচ্ছে আমরা সেটাকে যুক্ত করতে পারবো। আর আমাদের ওয়েবসাইটে কতগুলো প্লাগইন ইতিমধ্যে অ্যাক্টিভ আছে বা ইনস্টল করা আছে সবগুলো হচ্ছে আমরা দেখতে পারবো এই ইনস্টল প্লাগইন সেকশন থেকে। এরপর নিচের দিকে আমরা যদি আসি এখান থেকে আমরা দেখতে পারবো ইউজার সেকশন। ইউজার সেকশন মধ্যে অল ইউজার, অ্যাড ইউজার এবং প্রোফাইল। অল ইউজার বলতে আপনার ওয়েবসাইটে কারা সাবস্ক্রাইবার আছে, কারা এডিটর আছে, কারা অথর আছে, কারা অ্যাডমিন আছে, সেটা আপনি এখান থেকে অল ইউজার থেকে আপনি দেখতে পারবেন। এবং আপনি আপনার ওয়েবসাইটে যদি নতুন করে কাউকে যদি এডিটর বা অথর বা হচ্ছে আপনার অ্যাডমিনও যুক্ত করতে চান, তাহলে আপনি অ্যাড ইউজার থেকে হচ্ছে আপনি তাকে এড করতে পারবেন। অ্যাড ইউজার থেকে এড করার জন্য তাকে তার হচ্ছে ইমেইল ব্যবহার করতে হবে, তার নাম দিতে হবে, দেওয়ার পর সাবমিট করলে বা ইউজার নাম তার দিতে হবে, দেওয়ার পর সাবমিট করলে একটা ইউজার তৈরি হয়ে যাবে। এরপর প্রোফাইল। আপনি যে ইউজার অ্যাক্সেসটা দিয়ে লগইন করে আছেন সেটা হচ্ছে আপনার প্রোফাইল। যেমন আমি হচ্ছি বর্তমান আমার নাটোর অ্যাডমিন, এটা হচ্ছে আমার প্রোফাইল ইউজার নাম। তো আমি এখান থেকে ইউজার থেকে যখন প্রোফাইলে ক্লিক করব তখন আমার এখানে প্রোফাইলটা হচ্ছে আমি দেখতে পারবো। এর পাশে টুলস। টুলসের মধ্যে বেশ কিছু অপশন আছে। এখানে আছে আমাদের অ্যাভেলেবল টুলস, ইম্পোর্ট আছে, এক্সপোর্ট আছে, সাইট হেলথ আছে, পার্সোনাল ডাটা, এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজার পার্সোনাল ডাটা, থিম ফাইল এডিট এবং প্লাগইন ফাইল এডিট সেগুলো হচ্ছে আমরা এখান থেকে করতে পারবো। এরপর যদি আমরা নিচের দিকে আসি এখানে আমাদের আছে জেনারেল সেটিংস, রাইটিং সেটিংস, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিঙ্ক এবং প্রাইভেসি। তো জেনারেল সেটিংস হচ্ছে আমাদের ওয়েবসাইটে হচ্ছে জেনারেল পার্টে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের টাইটেল, ডেসক্রিপশন, ফেভিকন অর্থাৎ সাইট আইকন, এরপর হচ্ছে আমাদের হচ্ছে পারমালিঙ্ক এবং আদার্স যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের জেনারেল সেটিংস আমরা পরিবর্তন করতে পারি। রাইটিং সেকশন থেকে হচ্ছে আমাদের লেখালেখি বিষয়ক যে অপশনগুলো আছে সেগুলো। রিডিং এরিয়া থেকে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমাদের হোম পেজে কাকে আমরা সিলেক্ট করতে হবে সেটা আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি। এবার ডিসকাশন আমাদের ওয়েবসাইটে কারা কমেন্ট করতে পারবে, পারবে না সেগুলো এখান থেকে হচ্ছে আমরা অপশন এনেবল করে দিতে পারি। মিডিয়া আমাদের ওয়েবসাইটে একটা মিডিয়া আপলোড করার পর সেটা কতটি সাইজে ভাগ হবে সেটা এখান থেকে হচ্ছে আমরা করে দিতে পারি। এরপর হচ্ছে আমাদের হচ্ছে পারমালিঙ্ক। এই পারমালিঙ্ক সেকশন থেকে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের বেশ কিছু পারমালিঙ্ক স্ট্রাকচার থাকে। তার মধ্যে এখান থেকে আমাদের পারমালিঙ্ক স্ট্রাকচারগুলো হচ্ছে আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। এর হচ্ছে প্রাইভেসি। প্রাইভেসি থেকে হচ্ছে আমরা কি করতে পারবো আমাদের ওয়েবসাইটে থাকা যে প্রিভিসি পলিসি যে পেজটা থাকবে সেই পেজটা আমাদের এখান থেকে ধরিয়ে দেওয়া অর্থাৎ কানেক্ট করে দেওয়া। এই ছিল আমাদের মূল এবং হচ্ছে প্রাথমিক যে আলোচনাগুলো সেগুলো। এখন হচ্ছে আমরা দেখব একটা ওয়েবসাইট ইনস্টল করার পর সবার প্রথমে হচ্ছে জেনারেল সেটিংসের কাজ করা হয়। যখন হচ্ছে আপনি ক্লায়েন্টের একটা সাইট ইনস্টল করলেন, ইনস্টল করার পর সবার প্রথমে কি করতে হয়?
জেনারেল সেটিংসের কাজ করতে হয়। এই জেনারেল সেটিংসের মধ্যে কি থাকে? জেনারেল সেটিংসের মধ্যে হচ্ছে আমাদের থাকে সাইট নেম, সাইট ডেসক্রিপশন অর্থাৎ ট্যাগলাইন এবং হচ্ছে সাইট আইকন। যেমন আমরা যখন আমাদের ওয়েবসাইটটা যখন আমরা ইনস্টল করছিলাম, তখন সেখানে আমাদের লেখা ছিল কি? সাইট নেম এবং সাইট ডেসক্রিপশন লেখা ছিল না? অ্যাডমিন অ্যাকাউন্টের বাম পাশে লেখা ছিল সাইট নেম এবং সাইট ডেসক্রিপশন। সেখানে আমি বলছিলাম যে আপনারা চাইলে সেখান থেকে নাম ব্যবহার করতে পারেন। আবার এখানে যদি আপনি যা কিছু ঠিক রেখে যদি আপনি ইনস্টল করেন, পরবর্তীতে আমরা এটা পরিবর্তন করতে পারবো। বলেছিলাম যে জেনারেল সেটিং থেকে আমরা পরবর্তীতে এটা পরিবর্তন করতে পারবো। তো দেখেন একটা ওয়েবসাইট ইনস্টল করার পর সবার ১ম এ আমাদের কাজ পড়ে যায় জেনারেল সেটিংসের। যখন হচ্ছে আমরা এখান থেকে জেনারেল সেটিংসে আসবো, তখন আমরা এখান থেকে দেখতে পারবো যে সাইট টাইটেল, সাইট ট্যাগলাইন মানে ধরেন ট্যাগলাইন কোনটা? বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন রকম ট্যাগলাইন আছে। যেমন আপনার যুব উন্নয়নের ট্যাগলাইন হচ্ছে কি কর্মই শক্তি, বুঝছো? কর্মই জীবন। আবার হচ্ছে সেনাবাহিনীর আছে ট্যাগলাইন কি শক্তি কি জানি শৃঙ্খলা না কি জানি ওদের দেয়া আছে। আবার হচ্ছে যে আপনি হচ্ছে বিভিন্ন একেকটা কোম্পানি একেকটা করে ট্যাগলাইন থেকে থাকে। বুঝেছেন? আপনি ধর হচ্ছে প্রাণ কোম্পানির ট্যাগলাইন আলাদা রকম আছে। তারপর আপনি যেকোনো ইয়েতে যান না কেন, প্রতিটা কোম্পানি একেকটা করে ট্যাগলাইন থাকে। এই ট্যাগলাইনের মধ্যে তারা বিষয়বস্তু ফুটিয়ে তোলার চেষ্টা করে যে আসলে তারা কিরকম কোম্পানি। যেমন বিভিন্ন রকম হোস্টিং কোম্পানি দেয়া থাকে যে হচ্ছে লার্জেস্ট হোস্টিং কোম্পানি যেমন হচ্ছে আমাদের এই ইনফিনিটির মধ্যে ওখানে যখন আমরা ক্লিক করছিলাম ইনফিনিটি ফ্রি করার পর কি দেওয়া ছিল? ফ্রি ওয়েবসাইট হোস্টিং দেওয়া ছিল। এটা ছিল তাদের সাইটের ট্যাগলাইন। এরকম বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন হচ্ছে আপনার ট্যাগলাইন দেওয়া থাকে। এই হচ্ছে আমাদের ট্যাগলাইন সেকশন। এরপর হচ্ছে সাইট আইকন। সাইট আইকন কোনগুলো? সাইট আইকন বা সাইট ফেভিকন। এই সাইট আইকন হচ্ছে আমাদের দেখেন এখানে যখন হচ্ছে আমরা মিটিং ওপেন করছি, মিটিং এর এখানে দেখেন মিটিং এর একটা ক্যামেরা ট্যাগ মানে আইকন দেয়া আছে। আবার যখন আমরা Google Docs ওপেন করছি, Google Docs এ দেখেন এখানে একটা আইকন দেয়া আছে। আবার আমরা যখন হচ্ছে এখান থেকে YouTube ওপেন করছি, YouTube এ দেখেন এখানে YouTube এর আইকন চলে আসছে। আমরা যখন ঢাকা পোস্ট ওপেন করছি তখন দেখেন ঢাকা পোস্টের এখানে আইকন চলে আসছে। একেকটা ওয়েবসাইটের ভিন্ন ওয়েবসাইটে ভিন্ন, ভিন্ন আইকন হয়ে থাকে। আমরা হচ্ছে প্রথম আলোতে যদি যাই, তাহলে প্রথম আলোর এখানে দেখেন সূর্যের আইকনটা চলে আসছে। ঠিক আছে? প্রথম আলোর সূর্যের আইকনটা চলে আসে। এরকম বিভিন্ন ওয়েবসাইটে হচ্ছে তাদের বিভিন্ন হচ্ছে লোগোর উপর ভিত্তি করে তাদের সাইট আইকনগুলো হয়ে থাকে। এটাকে বলা হয় সাইট আইকন। তো আমাদের সেটিংস থেকে হচ্ছে আমাদের কি করতে হবে? এখানে আমাদের সাইট আইকন ব্যবহার করতে হবে। এরপর এখান থেকে আমাদের ইউআরএল এখানের ইউআরএল আমাদের কোনো কিছু করার দরকার হবে না। এরপর সেখান থেকে আছে অ্যাডমিন ইউআরএল মানে অ্যাডমিন ইমেইল। আপনি চাইলে এখান থেকে আপনার মেইল পরিবর্তন করতে পারবেন। যা শুধুমাত্র আপনারা কি করবেন? ইমেইল দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে সাবমিট করলে আপনার ইউআরএলটাকে পরে কনফার্ম করলে সেটা আপনার এখানে আপডেট হয়ে যাবে। এরপর এখান থেকে হচ্ছে রোলে আছে। যদি নতুন কোনো ইউজার সাবস্ক্রাইব করে আপনার ওয়েবসাইট, তাহলে তার রোলে হবে সাবস্ক্রাইবার। শুধুমাত্র সে সাবস্ক্রাইব রোলে থাকবে। এর বাইরেও আপনার অনেক রোলে আছে সেটা আপনি ইউজার থেকে তাকে দিতে পারবেন। এরপর নিচের দিকে আসলে দেখতে পারবেন টাইম জোন নামে একটা অপশন আছে। আপনি যে ক্লায়েন্টের কাজ করতেছেন উনি কোন দেশের তার উপর ভিত্তি করে এখান থেকে আপনি তার টাইম জোনটাকে দিয়ে দিতে হবে। এরপর আছে ডে ফরম্যাট এবং টাইম ফরম্যাট। ডে ফরম্যাট ১ম এ আসে মাস, তারপরে এখানে আছে দিন, তারপরে আছে সাল। টাইমের এখানে যদি আপনি আসেন তাহলে এখান থেকে হচ্ছে আমাদের এএম করে দেওয়া আছে। আবার এখান থেকে আপনি যদি চান যে বড় হাতের এএম থাকবে সেটা আপনি এখান থেকে দিতে পারেন। এএম বা পিএম যেটা বলেন না কেন। ঠিক এইভাবে হচ্ছে আপনার মতো করে আপনি টাইম টাইম ফরম্যাটটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এখন যেহেতু হচ্ছে আমাদের জেনারেল পার্টে হচ্ছে আমরা কাজ করব, সেক্ষেত্রে এখানে হচ্ছে আমরা কি দেবো? আমাদের সাইটের নাম দেবো। আমাদের সাইটের নাম আমাদের যদি ডোমেইন অনুযায়ী আমাদের সাইটের নাম দিতে চাই, তাহলে নাটোর নিউজ আপডেট। তাহলে আমি এখান থেকে লিখলাম যে হচ্ছে নাটোর নিউজ আপডেট। এটা হচ্ছে আমার সাইটের নাম। এখন আমি যদি ট্যাগলাইন দেই, তাহলে আমি এখান থেকে দিতে পারবো লেটেস্ট আপডেট নিউজ ইন নাটোর। এটা হচ্ছে আমরা ট্যাগলাইন দিয়ে দিলাম যে সর্বশেষ মানে সদ্য নতুন নিউজগুলো নাটোর নিউজগুলো হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দেব।
আপডেট করবে। এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন আমরা দিয়ে দিলাম। এরপর সেখান থেকে আমাদের কি বলছে সাইট আইকন। এখান থেকে দেখেন আমি যখন এখান থেকে টাইটেল দিলাম, এরপর আমি এখান থেকে কি দিলাম ট্যাগলাইন দিলাম। সাইট টাইটেল এবং ট্যাগলাইন দেওয়ার কাজ শেষ। এরপর আমরা কি করব আমাদের সাইট আইকন। তো সাইট আইকন দেওয়ার আগে আমি এই দুইটাকে যেহেতু পরিবর্তন করলাম, আমি নিচের দিকে আসার পর আবার সেভ চেঞ্জ করে দেব। সেভ চেঞ্জ করে দিলে আমাদের এই দুইটা আপডেট হয়ে গেল। এখন আমি আবার বেশ কিছু সময় নেওয়ার পর আমি এখানে সাইট আইকন আপলোড করতে পারবো। সাইট আইকন আপলোড করার এখানে সাইজ দেওয়া আছে, পিক্সেল দেওয়া আছে যে 512 বাই 512 পিক্সেল সাইজ হবে আমাদের কি সাইট আইকনের। বুঝতে পারছেন? আমাদের এখানে যে সাইট আইকনটা আমরা ব্যবহার করব সেটার ইমেজের সাইজ হবে কত 512 বাই 512 পিক্সেল। তো আমরা এখন কি করব, আপনারা চাইলে আপনাদের তো Adobe Illustrator আপনাদেরকে শেখাচ্ছে না? আপনি তাহলে সেখান থেকে হচ্ছে আপনি একটা সাইট আইকন বানাতে পারেন। আবার আপনি যদি চান যে আপনি ক্যানভা দিয়ে বানাবেন, সেই ক্যানভা থেকেও আপনি বানাতে পারেন। তো আমি এখান থেকে শর্টকাটে ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে আসার পর এখানে আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আমি কাস্টম সাইজে ক্লিক করব। এরপর এখানে আমি দেব 512 বাই এখান থেকে 512। এরপর আমি ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে দেব। এরপর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। আমি এখান থেকে হচ্ছে এলিমেন্টে আসব। এলিমেন্টে আসার পর যেহেতু হচ্ছে আমাদের নাটোর সাথে নিউজ, তো আমি এখান থেকে এন বেছে নেব। এনকে দেওয়ার পর আমি এখান থেকে এন্টার করব। এন্টার করার পর এখান থেকে আমি গ্রাফিক্সে আসব। গ্রাফিক্সে আসার পর দেখব যে ভালো কোনো স্টাইলিশ ফ্রি কোনো এন আছে কিনা, তাহলে আমি সেটা ইউজ করব। আর যেগুলোতে দেখবেন যে মানে মুকুট দেওয়া আছে এগুলো কিন্তু প্রিমিয়াম, বুঝেছেন? এগুলো হচ্ছে প্রিমিয়াম। আর এখান থেকে দেখবেন যেগুলোতে হচ্ছে এই মুকুট দেওয়া নাই সেগুলো হচ্ছে আমাদের ফ্রি। ধর আমি এখান থেকে এটাকে নেই, এটাকে একটু বড় করে দেব, সাথে ব্যাকগ্রাউন্ড নেব। গ্রাডিয়েন্ট কালার ইউজ করি ব্যাকগ্রাউন্ডে। এটাকে হোয়াইট করে দেই, এটাকে আরও একটু বড় করে নেই। এটা দিলাম। এর পাশে এখান থেকে পজিশন থেকে মিডল করে নেব, সেন্টার থেকে সেন্টার করা আছে। এরপর এখান থেকে দিয়ে দিলাম আমাদের নাটোর নিউজ আপডেট। শেয়ার থেকে এখান থেকে ডাউনলোড থেকে পিএনজি করা আছে, জেপিজি করে নেব। যেহেতু আমাদের এটা ফ্রি ভার্সন, মানে আমাদের এখান থেকে ফ্রি ভার্সন আমাদের ট্রান্সপারেন্ট আমরা ডাউনলোড করতে পারবো না, এজন্য আমি এখান থেকে এটাকে জেপিজিতে সেভ করে নিতেছি। নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি এটাকে ডাউনলোড করে নিতেছি। এটা আমাদের হচ্ছে ডাউনলোড হয়ে গেছে 20 কেবির একটা ফাইল। এরপর আমি আমাদের ওয়েবসাইটে আসবো। আসার পর এখান থেকে সাইট আইকন এখানে ক্লিক করব, সিলেক্ট ফাইলে ক্লিক করব। এরপর আমাদের লোগো যেটা আছে এটাতে ক্লিক করব। এরপর ওখানে ক্লিক করলে এটা হচ্ছে আমাদের এখানে আপলোড হওয়া শুরু হবে। এখানে এটা আপলোড হয়ে যাবে। এরপর সেট অ্যাজ সাইট আইকন লেখা আছে, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এটা আমাদের এখানে চলে আসবে। এরপর আমরা কী করবো, এখান থেকে সেভ চেঞ্জ করে দেব। যখন সেভ চেঞ্জ করে দেবো তখন আমাদের এখানে দেখেন আইকন পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? এরপর আমাদের নিচে থেকে আর কোন কাজ করাটা বাকি আছে, আমাদের টাইম জোন কাজ করা বাকি আছে। যেহেতু এটা আমাদের বাংলাদেশ ভিত্তিক টাইম জোন, বাংলাদেশের টাইম জোন হচ্ছে +6। এখান থেকে +6 করে দেবো। দেওয়ার পর এখান থেকে টাইম ফরম্যাটটা আমি যে বড় হাতের AM PM করে দেবো। এরপর আমি এখান থেকে সেভ চেঞ্জ করে দেবো। যখন আমি এখান থেকে সেভ চেঞ্জ করে দেবো তখন আমার এখানে দেখেন সাইটের টাইম এখানে শো করবে। এখন দেখেন 9টা 47 বাজে AM, এখানে দেখেন 9টা 47, মানে 1 মিনিট, মানে একটু আগে টাইম চেঞ্জ হয়েছে। আবার যদি রিলোড করে এখানে আবার 48-এ চলে আসবে। দেখেন 9টা 48 আর এখানে আমাদের 9টা 48। আমরা তখন এখানে টাইমও মানে রিলোডও দিচ্ছি, এখানে আবার টাইমও আমাদের পরিবর্তন হয়ে গেছে। যার কারণে আমাদের আগেরটা ছিল, রিলোড দেওয়ার পর আমাদের আবার কি এখানে আগের টাইমটা মানে রিয়েল টাইমটা আবার চলে আসতেছে। তাহলে আমাদের জেনারেল পার্ট থেকে আমরা কি করলাম, প্রথমত আমরা হচ্ছে আমরা কি করলাম সাইটের টাইটেল দিলাম। এরপর আমি এখানে একটা ট্যাগলাইন দিয়ে দিলাম। তো আপনারা প্রত্যেকে কি করছেন, আপনারা প্রত্যেকের নামের সাথে কি দিয়েছিলেন, নিউজ দিয়ে দিয়েছিলেন। যে ধরেন যে হচ্ছে আপনার কি সাগর নিউজ, তো আপনি কি করবেন এখান থেকে সেটাই দিয়ে দেবেন, সাগর নিউজ দিয়ে দেবেন। আপনাদের প্র্যাকটিস পারপাস সাগর নিউজ দিয়ে দেবেন। আর এখানে আপনাদের পছন্দ অনুযায়ী একটা আপনারা ট্যাগলাইন দিয়ে নেবেন। তাহলে
এরপর ট্যাগলাইন দেওয়া হলে তারপর সাইড আইকন বানাবেন, কিভাবে বানাবেন সেটা বলে দিচ্ছি। প্রথমে ক্যানভা ইউজ করতে পারেন, আপনারা ইউজ করবেন। ক্যানভাতে আসার পর আপনাদের তো ক্যানভা অ্যাকাউন্ট থাকবে না। ক্যানভা অ্যাকাউন্ট যেহেতু নাই, ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সাইন ইন গুগল করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করবেন। এরপর এখান থেকে কাস্টমে ক্লিক করবেন। 512 ওয়াইড 512 হাইট দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করার পর আপনারা আপনার মতো করে একটা আপনারা আইকন বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পর সেটাকে সেভ করার পর ড্যাশবোর্ডে আসার পর সেখান থেকে মানে আমাদের এই সাইট সেটিংসে আসার পর সাইট আইকন থেকে সেটা আপলোড করবেন। আপলোড করার পর সেটাকে আপনারা কি করবেন, সাবমিট করবেন। এরপর নিচের দিকে আসলে এখান থেকে টাইম জোন দেখতে পান, টাইম জোনটাকে সিলেক্ট করে দেবেন। তারপর সেভ চেঞ্জ করে দেবেন। তাহলে দ্রুত কাজটা শেষ করে ফেলেন। আমরা এখন দেখবো আমাদের তো এখান থেকে আমাদের টাইটেল বসানো হয়ে গেছে, ট্যাগলাইন বসানো হয়ে গেছে, সাইড আইকন বসানো হয়ে গেছে, টাইম জোন ঠিক করা হয়েছে। এখন আমাদের পরবর্তী কাজ হলো আমাদের ওয়েবসাইটে থিম ইনস্টল করা। ফ্রি থিম এবং প্রিমিয়াম থিম কিভাবে আমরা ইনস্টল করতে পারি সেগুলো আমরা এখন দেখব। তো থিম ইনস্টল করার জন্য আমাদেরকে কোথায় আসতে হবে? অ্যাপিয়ারেন্স থেকে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের থিম অপশন আছে। আমরা যখন মাউস আমাদের যে মাউসের যে কার্সর পয়েন্টটা আছে, যখন আমি এটা অ্যাপিয়ারেন্স এই সেকশনের মধ্যে আমি নিয়ে আসতেছি, তখন ক্লিক করা ছাড়া এখানে কিন্তু আমি ক্লিক করতেছি না। আমি যখন মাউস পয়েন্টটা এখানে হোভার করতেছি, তখন এখান থেকে আমাদের আরো ২ টা অপশন এখানে বের হচ্ছে। একটা হচ্ছে থিম, একটা হচ্ছে এডিটর। তো আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স এ মাউস হোভার করার পর যে ২ টা অপশন, তার মধ্যে থেকে আমরা থিম অপশন, ঠিক আমরা এই থিম অপশনের মধ্যে আমরা একটা ক্লিক করব। যখন আমরা এই থিম অপশনের মধ্যে আমরা ক্লিক করব, আপনি কি কাজ করতেছেন? লেখেন কিন্তু ক্লিক করে না, মাউসের বাটন ক্লিক করে না, আগে বলতেছি। ভালো করে আগে দেখেন এবং দেখে বুঝার চেষ্টা করুন কোথায়, কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে। তো আমরা যখন এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করলাম, তখন আমাদের এখানে কি দেখাচ্ছে? আমাদের এখানে ৩ টা থিম ইতিমধ্যেই ইনস্টল করা আছে। একটা হচ্ছে 2025, একটা হচ্ছে 2024, একটা হচ্ছে 2023। এই ৩ টা থিম হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ভার্সন থিম। এই থিমগুলো আমাদের যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তখন বাই ডিফল্ট ভাবে এই থিমগুলো অটোমেটিক্যালি আমাদের এখানে থাকবে। এখানের মধ্যে আমাদের বর্তমানে অ্যাক্টিভ আছে 2025 আর আনঅ্যাক্টিভ আছে 2024 এবং 2023। যে থিমটা আমাদের অ্যাক্টিভ থাকবে সেই থিমটা আমাদের সবার প্রথমের দিকে থাকবে। আর যেগুলো আমাদের অ্যাক্টিভ থাকবে না সেগুলো আমাদের এই দিকে থাকবে। একটা ওয়েবসাইটের মধ্যে এক বা একাধিক থিম আপনি ইনস্টল করতে পারবেন, কিন্তু রিয়াল টাইমে একটা থিমই শুধুমাত্র অ্যাক্টিভ রাখতে পারবেন। তাহলে আপনারা কি করতে পারবেন? একটা ওয়েবসাইটের মধ্যে আপনি এক বা একাধিক থিম ইনস্টল করতে পারবেন। কিন্তু রিয়াল টাইমে রাইট নাও আপনি শুধুমাত্র একটা থিমে অ্যাক্টিভ করে আপনি চালাতে পারবেন। ঠিক এমনটা আমাদের এখানে আছে। আমাদের এখানে কি ৩ টা থিম মোটের উপর ইনস্টল করা আছে। তার মধ্যে শুধুমাত্র একটা থিম অ্যাক্টিভ করা আছে। বাকি ২ টা থিম কি আমাদের নট অ্যাক্টিভ করা আছে, অর্থাৎ ডিঅ্যাক্টিভ করা আছে। যেগুলো আমরা চাইলে আবার কি করতে পারি? ডিলিট করে দিতে পারি। এগুলো থিম আমাদের কোনো আর কাজ নেই। এখন আসি থিম কিভাবে আমরা এখান থেকে ইনস্টল করতে পারি। থিম আমরা ক্রয় করে নিয়ে আমরা ইনস্টল করতে পারি এবং আমরা ফ্রি থিমও ইউজ করতে পারি। অর্থাৎ আমরা প্রিমিয়াম থিমও ইউজ করতে পারি এবং আমরা ফ্রি থিমও ইউজ করতে পারি। তো আমরা সবার প্রথমে ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করলে আমরা থিম সেকশনের মধ্যে আসতেছি। অর্থাৎ কোন থিম সেকশন? যেগুলো আমাদের ইনস্টল করা আছে এবং অ্যাক্টিভ করা আছে সেই থিম সেকশনে আমরা চলে আসতেছি। এখন যদি আমাদের নতুন কোনো থিম যদি ইনস্টল করার দরকার হয়, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো এড থিম নামে একটা বাটন দেয়া আছে। আমরা যখন এই এড থিম বাটনে ক্লিক করব, তখন আমাদের এখানে একটা রিলোড নেবে। রিলোড নেওয়ার পর আমাদের সামনে ঠিক এইরকম অনেকগুলো থিম চলে আসবে। এখানে ফ্রিতে হাজার, হাজার থিম আছে। ওয়ার্ডপ্রেসের ফ্রিতে হাজার, হাজার থিম আছে। হাজার, হাজার থিম আছে এখানে। তো আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যদি আপনি থিম ইনস্টল করতে চান, তাহলে আপনি এখান থেকে কি করতে পারবেন? সার্চ অপশন আছে, সার্চ করতে পারবেন। ধরেন আপনি এখান থেকে যদি নিউজুল থিম যদি আপনি ইনস্টল করতে চান, তাহলে আপনি এখান থেকে নিউজ লিখে সার্চ করবেন। নিউজ লিখে যদি আপনি সার্চ করেন, এখান থেকে দেখবেন যে নিউজ টাইপের অনেকগুলো থিম আপনি এখানে দেখতে পারবেন। নিচের দিকে যত স্ক্রল করবেন, তত থিমগুলো কি হবে? বের হতেই থাকবে। আবার যদি আপনি এখান থেকে যদি ম্যাগাজিন থিম বা ব্লগ থিম যদি ইউজ করতে চান, তাহলে আপনি এখান থেকে শুধুমাত্র ব্লগ, আপনি এখানে ব্লগ লিখলে এখান থেকে আপনি দেখবেন যে ব্লগের টাইপের যে থিমগুলো ছিল, সেই ব্লগ টাইপের আপনার থিমগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার যদি দরকার আছে পোর্টফোলিও টাইপের থিম, তাহলে আপনি এখান থেকে পোর্টফোলিও লিখতে পারেন। পোর্টফোলিও লিখলে এখান থেকে আপনি পোর্টফোলিও যে থিমগুলো আছে, এই থিমগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আবার যদি আপনার ই-কমার্স থিম হয়, তাহলে আপনি এখান থেকে ই-কমার্স লিখতে পারেন। ই-কমার্স যদি আপনি এখান থেকে লিখে দেন, তাহলে আপনি এখান থেকে ই-কমার্স টাইপের যে থিমগুলো আছে, সেই সব থিম আপনি এখান থেকে কি পাবেন? দেখতে পারবেন। আবার ধরুন আপনি যদি সার্ভিস বেস যদি আপনার যদি থিম দরকার হয়, তাহলে আপনি এখান থেকে কি করবেন? সার্ভিস লিখে দিবেন। এখান থেকে যেগুলো দেবেন সবগুলো ফ্রি থিম। এই ফ্রি থিমগুলো আপনার লিমিটেড ভার্সন থাকবে।
পরবর্তীতে আপনি যদি এক্সট্রা যদি হচ্ছে আপনি ফ্যাসিলিটি যদি গ্রহণ করতে চান, তাহলে তাদের আপগ্রেড যে প্ল্যান আছে সেটা নিতে মানে তাদের প্রিমিয়াম যে থিমটা আছে সেটা আপনাকে কিনতে হবে। দেখেন আমরা যখন এখান থেকে সার্ভিস লিখে যখন সার্চ করলাম, তখন এখানে দেখেন আমাদের সার্ভিস বেস যে থিমগুলো আছে সেই থিমগুলো হচ্ছে আমাদের এখানে শো করতেছে। আবার যদি হচ্ছে ধরেন আমরা যদি এখান থেকে আসলে এডুকেশন লিখে যদি সার্চ করি, এডুকেশন, এডুকেশন লিখে দিলাম সার্চ করে, তাহলে এখান থেকে এডুকেশন টাইপের যে হচ্ছে আমাদের যে থিমগুলো আছে সেই থিমগুলো হচ্ছে আমাদের সামনে এখানে চলে আসতেছে। আবার ধরেন যদি আমরা পেট পোষা পশু পাখির জন্য হচ্ছে আমরা এখান থেকে ইয়ে করি, তাহলে আমাদের পেট লিখে যদি সার্চ দেই, তাহলে আমরা এখান থেকে হচ্ছে পেট টাইপের যে থিমগুলো আছে সেই থিমগুলো হচ্ছে আমরা পেয়ে যাবো। দেখেন পোষা প্রাণীর যে হচ্ছে আমাদের যে এজেন্সিগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাবো। আবার যদি ধরেন আপনি এখান থেকে যদি এফিলিয়েট লিখে যদি সার্চ করেন, বলেন। আমরা যখন ফাইবারে কাজ করতে যাব, তখন ক্লায়েন্টকে এগুলো যখন মানে এটা পুরোপুরি ভালোভাবে বানিয়ে নিতে লাগবে, তখন তো এগুলো আমাদেরকে কিনে নিতে হবে। আপনি কেন কিনবেন? ক্লায়েন্টের থেকে টাকা নিয়ে কিনবেন। মানে আমার পেমেন্ট বাদেও যদি আপনি আপনার প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকেন যে এই টাকার মধ্যে আমি আপনাকে থিমও প্রোভাইড করবো, অবশ্যই আপনি থিম প্রোভাইড করবেন ওই টাকার ভেতর থেকে। যখন আমরা এফিলিয়েট লিখে সার্চ করলাম, এখানে দেখেন বিভিন্ন রকম এফিলিয়েট বেস যে থিমগুলো আছে সেই থিমগুলো এখানে আমাদের চলে আসলো। আপনি যেরকম চাবেন সেরকম হচ্ছে আপনি এখান থেকে ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে আপনি এখান থেকে থিমগুলো নিতে পারবেন। তো আমি হচ্ছে আবার হচ্ছে আপনাদেরকে দেখাই। সবার প্রথম আমরা কী করতেছি, আমরা ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ডে থাকা অবস্থায় আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে আসার পর ক্লিক করতেছি না, কিন্তু ভালো করে দেখেন। আমি কিন্তু ক্লিক করতেছি না। ক্লিক না করে এখান থেকে হচ্ছে আমি দেখেন, আমি মাউস হোভার করলে এখান থেকে আমাদের এই প্যানেলটা চলে আসতেছে। আমি যখন মাউস এখানে হোভার করতেছি তখন আমাদের এই প্যানেলটা দেখেন চলে আসতেছে। তো এখান থেকে আমি কী করতেছি, তখন হচ্ছে আমি যখন আমার থিমে যাওয়ার দরকার, তখন আমি এখান থেকে কী করতেছি, থিমের মধ্যে আমি ক্লিক করে দিতেছি। যখন আমি থিম সেকশনটাতে ক্লিক করে দিলাম, তখন হচ্ছে আমার কি এই পেজ ওপেন হচ্ছে। এরপর এখান থেকে দেখেন আছে আমাদের জন্য নতুন যদি আমি থিম যদি এড করতে চাই, তাহলে আমি এখান থেকে এড থিমের মধ্যে ক্লিক করলাম। এড থিমের মধ্যে ক্লিক করে আমাদের এখান থেকে থিম ইনস্টল করা অনেকগুলো অপশন এখান থেকে চলে আসতেছে। ধরেন আমি এখন হচ্ছে একটা নিউজ থিম অ্যাক্টিভ করবো বা ইনস্টল করবো, এইজন্য আমি এখান থেকে নিউজ লিখে সার্চ করলাম। যখন নিউজ লিখে সার্চ করলাম, তো আমাদের এখানে আমরা কি অনেকগুলো হচ্ছে নিউজ টাইপের আর কি থিম চলে আসলো। ধরেন হচ্ছে আমি আপাতত এই থিমটা হচ্ছে আমি আপাতত কি করতেছি, ইনস্টল করব। যখন আমি থিমের উপর হোভার করতেছি, দেন প্রতিটা থিমের উপর যখন আপনি হোভার করবেন, তখন আপনি এখান থেকে দেখতে পারবেন ইনস্টল লেখা অপশনটা চলে আসবে। তার আগে কিন্তু কি কোনো বাটন আসতেছে না। আমরা যখন এখানে হোভার করতেছি তখন এখানে দেখেন ২ টা অপশন আসতেছে। একটা হচ্ছে ইনস্টল, আরেকটা হচ্ছে আমাদের প্রিভিউ। সবার প্রথমে একটা থিমকে ইনস্টল করতে হবে, তারপর সেই থিমটাকে হচ্ছে আমরা অ্যাক্টিভ করতে পারবো। ইনস্টল করার পূর্বে আমরা থিমকে অ্যাক্টিভ করতে পারবো না। সবার প্রথমে আমাদেরকে থিম ইনস্টল করতে হবে, তারপর হচ্ছে সেটাকে হচ্ছে আমরা অ্যাক্টিভ করতে পারবো। তা ধরেন আমি এখান থেকে আমাদের যে নিউজ ক্রেডিট কার্ড মানে আছে, ক্রেডিট কার্ড আছে সেটা আমরা নিয়ে নিতেছি, অথবা হচ্ছে এখান থেকে আরো থিম আছে। নিচের দিকে আসতে দেখবেন যেমন নিউজ স্ট্রম আছে এখান থেকে। তারপর হচ্ছে আপনার ব্লক্সি নিউজ, অনেক থিম আছে এখান থেকে। এরপর হচ্ছে নিউজ অ্যাক্সেস, অনেক থিম আছে। ধরেন হচ্ছে আমরা এখান থেকে এই যে নিউজ হোস্ট, আমি এখান থেকে ইনস্টল বাটনে যখন আমরা ক্লিক করব, তখন এখানে আমাদের দেখাবে যে ইনস্টলিং মানে আমাদের থিমটা ইনস্টল হচ্ছে। যখন এটা ইনস্টল হয়ে গেল, তখন দেখেন আমাদের এখানে ইনস্টল লেখা উঠলো গ্রিন সিগন্যাল, এবং সাথে আমাদের কি আসলো, ইনস্টল বাটনের জায়গায় এখন হচ্ছে আমাদের অ্যাক্টিভ বাটন চলে আসছে। এখন হচ্ছে আমাদের এই থিমটা আমরা ইনস্টল করলাম। এখন যদি আমি এখান থেকে আবারও যদি থিমের মধ্যে যদি ক্লিক করে দেই, এখানে আসলে আমরা দেখতে পারবো আমাদের থিমটা চলে আসছে। নিউজ হোস্ট থিমটা চলে আসছে। এদের আরেকটা লাইট ভার্সন আছে, সেটাও এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন দেখেন আমাদের এখান থেকে হচ্ছে নিউজ হোস্ট থিমটা হচ্ছে আমরা অ্যাক্টিভ মানে ইনস্টল করছি। যখন হচ্ছে আমরা সেটার উপর হোভার করতেছি, এখানে দেখেন প্রতিটা থিম হচ্ছে আমাদের এই ৩ টা থিম বা ৪ টে থিম হচ্ছে আমাদের কি ইনস্টল করা আছে, কিন্তু অ্যাক্টিভ করা নাই। যার কারণে হচ্ছে আমরা যখন এটার উপর হোভার করতেছি, তখন আমাদের কি হচ্ছে অ্যাক্টিভ বাটনটা দেখা যাচ্ছে। কিন্তু যেটা আমাদের অ্যাক্টিভ লেখা আছে সেটা দেখেন আমাদের কি লেখা আছে, কাস্টমাইজ লেখা আছে। বুঝতে পারছেন? তো আমি যদি এখান থেকে যদি আমি যদি আমাদের এই যে নিউজ হোস্ট, এই নিউজ হোস্ট যদি আমি থিমটাকে যদি এখন যদি এখানে আমি অ্যাক্টিভ করে দেই, তাহলে হচ্ছে আমাদের এখন নিউজ হোস্ট থিমটা অ্যাক্টিভ হবে। এবং একই সাথে আমি বলেছিলাম যে যখন হচ্ছে আমরা আমাদের ভারী থিম, হেভিওয়েট থিমগুলো যখন হচ্ছে আমরা ইনস্টল করব, অ্যাক্টিভ করব, তখন হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্সের সেকশনে হচ্ছে আমাদের কি ফিচার এনাবেল হবে। মানে আরো বাড়তি কিছু ফিচার
যুক্ত হবে, সেটা হচ্ছে আমি পূর্বে আপনাদেরকে বলছিলাম। তো এখন দেখেন আমরা এখান থেকে কি ভারী থিম একটা আমরা ইনস্টল করলাম। সাথে আপনাদের কি বলছিলাম যে কাস্টমাইজেশন আসবে, উইজডেট আসবে, মেনু আসবে এবং থিম ফাইল এডিটর আসবে। এই অপশনগুলো হচ্ছে আমি কথা বলছিলাম। দেখেন সেই অপশনগুলো চলে আসছে। তার মধ্যে প্যাটার্ন আছে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, হেডার আছে। অনেক থিমে আবার এখানে আপনি ব্যাকগ্রাউন্ডও পাবেন না, হেডারও পাবেন না। একেক থিম অনুযায়ী হচ্ছে এখানে আপনার কাস্টমাইজ অপশনগুলো আপনার চলে আসে। তার মধ্যে থেকে প্রাথমিক অবস্থা আপনারা পাবেন না। মানে যেকোনো থিম আপনি ইনস্টল করলে থিম পাবেন, কাস্টমাইজেশন পাবেন, উইজেট পাবেন, মেনু পাবেন এবং থিম ফাইল এডিটর। এখান থেকে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা এই ৫ টা অপশন হচ্ছে আপনার যেকোনো থিম আপনি যদি ইনস্টল করেন, অ্যাক্টিভ করেন, এই ৫ টা অপশন আপনার থাকবে। বাকি যে ২-৪ টা হচ্ছে আপনার ফিচারগুলো আসবে সেটা হচ্ছে আপনার থিমের উপর বেস করে এখানে আরো এক্সট্রা ফিচারগুলো যুক্ত হবে। এখন দেখেন আমাদের কি এই থিমটা হচ্ছে আমরা এখন অ্যাক্টিভ করে দিয়েছি। এখন যদি হচ্ছে আমরা আরো যদি থিম যদি আমরা ইনস্টল করতে চাই, ফ্রি থিম যদি আমরা ইনস্টল করতে চাই, আবার হচ্ছে আমরা এখান থেকে এড থিমের মধ্যে ক্লিক করব। এড থিমের মধ্যে থেকে ক্লিক করলে আবার হচ্ছে আমরা এখানে আসবো। আসার পর ধরেন হচ্ছে আমরা এখন একটা সার্ভিস বেজ আর কই গেল? আমরা এখান থেকে যে সার্ভিস বেজগুলো আমরা যদি সার্চ করি, এখান থেকে দেখেন আমাদের সার্ভিস বেজ কি থিমগুলো চলে আসতেছে। আমি যদি দরকার হয় যে আমি এখান থেকে ধরেন এই যে কি বলে অ্যাডভার্টাইজিং সার্ভিস, এখান থেকে আমি এটা যদি ইনস্টল যদি ক্লিক করে দেই, তাহলে আমাদের এই থিমটা কি হবে? এখান থেকে হচ্ছে আমাদের ইনস্টল হওয়া শুরু হবে। এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। আবারও যদি হচ্ছে আমি এখান থেকে যদি থিমে ক্লিক করে দেই, থিমে ক্লিক করে দিলে এখানে হচ্ছে আমি আমাদের এই থিমটাকে দেখতে পারবো। ঠিক আছে? এখন ধরেন আপনার এখানে অনেকগুলো থিম ইনস্টল হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এই থিমগুলোকে আপনি ডিলিট করবেন। ডিলিট করার জন্য আপনাকে কি করতে হবে? এই থিমের উপরে এখানে দেখেন থিম ডিটেইলস নামে একটা অপশন আছে। এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম হচ্ছে ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন ডিলিট, অ্যাক্টিভ এবং লাইভ প্রিভিউ। তো আপনি এখান থেকে ডিলিট বাটনে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে আরেকবার পারমিশন চাবে। তখন আপনি এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। তাহলে আমাদের এই থিমটা ডিলিট হয়ে গেছে। আবার এখান থেকে থিম ডিটেইলস এ ক্লিক করবেন। তারপর ডিলিট বাটনে ক্লিক করবেন। দেখবেন যে এখান থেকে আমাদের থিমটা ডিলিট হয়ে যাবে। আবার আমরা এখান থেকে থিম ডিটেইলস এ ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ডিলিট বাটনে ক্লিক করব। ওকে বাটনে কনফার্ম করব। আমাদের দেখেন থিম ডিলিট হয়ে যাবে। আমরা হচ্ছে বর্তমানে একটা প্রসেস দেখলাম। কোন প্রসেস? যে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে থাকা অবস্থায় আমরা ওয়ার্ডপ্রেসের যে সার্ভার আছে বা ওয়ার্ডপ্রেসের যে ডিরেক্টরি আছে সেখান থেকে হচ্ছে আমরা কি করলাম? থিমগুলোকে আমরা ইনস্টল এবং অ্যাক্টিভ করার চেষ্টা করলাম। এখন ধরেন আপনার কাছে ডাউনলোড করা থিম আছে। সেটাকে কিভাবে হচ্ছে আপনি আপলোড করে ইনস্টল করতে পারবেন সেটা হচ্ছে আমরা এখন দেখব। এখন ধরেন আমাদের থিম ডাউনলোড করার জন্য হচ্ছে আমরা এখান থেকে আসলাম। ধরেন ওয়ার্ডপ্রেস থেকে হচ্ছে আমরা থিমগুলো ডাউনলোড করব। এই থিমগুলো ধরেন এখানে আমি এড থিমে ক্লিক করলাম। এই থিমগুলো হচ্ছে আমরা এখন ডাউনলোড করব। ধরেন হচ্ছে আমরা এখন এই যে অ্যাস্ট্রা যে থিমটা আছে, এই অ্যাস্ট্রা থিমটাকে হচ্ছে আমরা এখন ডাউনলোড করব আমাদের ওয়ার্ডপ্রেসের পোর্টাল থেকে। পোর্টাল থেকে ডাউনলোড করার পর এখান থেকে হচ্ছে আমরা আপলোড করে দিয়ে হচ্ছে আমরা ইনস্টল করব, সেটা দেখব। তো আমি এখান থেকে কি করলাম? ওয়ার্ডপ্রেস লিখে এন্টার করলাম। ওয়ার্ডপ্রেস লিখে এন্টার করার পর আমাদের সামনে ঠিক এরকম পেজ চলে আসবে, সার্চ পেজ গুগলের। তো আমরা এখান থেকে সরাসরি যে থিম লেখা আছে, আমরা থিমের মধ্যে চলে যাব। এখানে আমি সার্চ করছি ওয়ার্ডপ্রেস লিখে হচ্ছে আমি এখানে সার্চ করছি। সার্চ করার পর আপনারা ঠিক এরকম পাবেন। তো এখান থেকে এই থিমকে হচ্ছে আপনারা ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে থিম ওপেন করে নিলাম। আপনি এখান থেকে যা কিছু নিতে চান, সবকিছু আপনি এখান থেকে নিতে পারেন। ধরেন আপনার নিউজ থিম দরকার, নিউজ লেখার পরে এন্টার করে দিবেন। এখানে আপনি নিউজ থিমগুলো দেখতে পারবেন। আপনার যা কিছু দরকার, আমরা এখানে যেভাবে সার্চ করে থিমগুলো দেখতেছিলাম না? ঠিক একই হচ্ছে আমরা এখানে সার্চ করে সেই থিমগুলোকে আমরা দেখতে পারবো। তো আমি এখান থেকে ওখানে আমি বলছিলাম যে কি আমাদের যে এক্সট্রা যে থিমটা আছে এটাকে আমি ডাউনলোড করব, তারপর হচ্ছে আমি ইনস্টল করব। ডাউনলোড করার জন্য হচ্ছে আমরা এখান থেকে কি করব? থিমের উপর একটা ক্লিক করে দেব। থিমের উপর ক্লিক করে দিলে এখান থেকে আমরা দেখতে পারবো যে ডাউনলোড। যখন হচ্ছে আমরা এখান থেকে এটা ডাউনলোড বাটনে ক্লিক করব আমাদের জিপ ফাইল ডাউনলোড হবে। আমি এখন এখান থেকে হচ্ছে ডাউনলোড বাটনে ক্লিক করলাম। ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের এখান থেকে দেখেন একটা ৬ এমবির থিম এটা। এই ৬ এমবির থিমটা আমাদের কি জিপ ফরম্যাটে আছে। এই ফাইলটা হচ্ছে আমাদের এখানে কি হলো? ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব? আবার হচ্ছে আমাদের ওয়েবসাইটের ধরেন ড্যাশবোর্ডে আছে আমি এখন। ড্যাশবোর্ডে থাকাকালীন অবস্থা আমি এখান থেকে কি করব এখন?
অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করব। এর আগে হচ্ছে আমরা এখান থেকে অ্যাড থিমে ক্লিক করে সার্চ করে আমরা ইনস্টল করছি। এখন হচ্ছে আমরা কি করব, আপলোড করে হচ্ছে ইনস্টল করব। আবারও অ্যাড থিমে ক্লিক করব। অ্যাড থিমে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পারবো আপলোড নামে একটা বাটন আছে। আপলোড থিম নামে একটা বাটন আছে। আমরা এই আপলোড থিমের মধ্যে আমরা ক্লিক করব। আপলোড থিমের মধ্যে যখন হচ্ছে আমরা ক্লিক করব, তখন হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো যে এখানে দেখেন আমাদের চুজ ফাইল। আর চুজ ফাইলের আগে দেখেন আমাদের এখানে কি বলা আছে, ইফ ইউ হ্যাভ থিম ইন জিপ ফরম্যাট। যদি আপনার কাছে একটি জিপ ফরম্যাটের থিম থাকে, তাহলে ইউ মে ইনস্টল অর আপডেট ফ্রম হেয়ার, মানে আপলোডিং হেয়ার। তাহলে আপনি এখান থেকে আপলোড করতে পারেন এবং আপলোডিং করতে পারেন। তো যেহেতু আমাদের কাছে এখানে কি আছে, আমাদের আপলোড করার কি আছে, মানে একটা আমরা জিপ ফাইল ডাউনলোড করছি, একটা আছে আমাদের থিম আছে, আমরা জিপ ফাইলে ডাউনলোড করছি। এখন হচ্ছে আমরা কি করব, এটাকে আপলোড করব। এখান থেকে চুজ ফাইলে ক্লিক করলাম। চুজ ফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে অ্যাস্ট্রা যে থিমটা আছে না, এই অ্যাস্ট্রা থিমটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পারবো যে ফাইলটা চলে আসছে। এরপর আমরা ইনস্টল নাও বাটনে ক্লিক করব। যখন হচ্ছে আমরা এখান থেকে ইনস্টল নাও বাটনে ক্লিক করব, তখন আমাদের এখানে প্রসেসিং চলবে। আবার বারবার এখানে হচ্ছে ক্লিক করার দরকার নাই। ওয়েবে আপনার যখন একবার ক্লিক করবেন উপরে দেখবেন যেটা আপনার কাজ চলমান আছে। এখানে বারবার ক্লিক করার দরকার নেই। এখানে দেখেন আমাদের কি দেখাচ্ছে যে ইনস্টলিং থিম ফ্রম আপলোড ফাইল, আমাদের এটা ছিল। এখান থেকে প্রথমে ছিল আনপ্যাকেজ, তারপর ইনস্টল দ্য থিম, তারপর থিম ইনস্টল সাকসেসফুলি। তাহলে আমাদের থিমটা হচ্ছে কি হয়েছে, সাকসেসফুলভাবে আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে গো টু থিম পেজের মধ্যে ক্লিক করে দেবো। যখন হচ্ছে আমরা এখান থেকে গো টু থিম পেজের মধ্যে ক্লিক করে দেবো, তখন দেখেন আমাদের যে অ্যাস্ট্রা যে থিমটা আছে আমরা ডাউনলোড করছিলাম এবং সেটাকে আমরা আপলোড করে যে ইনস্টল করলাম, সেটা হচ্ছে আমাদের কি এখানে চলে আসছে। এখন আমি যদি আবারও ধরেন আরেকটা থিম যদি আমি এখানে ডাউনলোড করি, এখান থেকে ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর এখান থেকে কার্ডনেসের উপর ক্লিক করলাম। কার্ডনেসের উপর ক্লিক করার পর এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করলাম। আবার হচ্ছে আমাদের এখান থেকে কি ফাইলটা ডাউনলোড হবে। এটা হচ্ছে 2 MB একটা ফাইল। আমাদের কি এই থিমটা ডাউনলোড হয়ে গেছে। এখন পেছনের ব্রেঞ্চ থেকে রুকেয়া খাতুন বলেন আমরা কোথা থেকে কি করব? আমি ড্যাশবোর্ড আছি, ড্যাশবোর্ড থেকে কোথায় যাব? অ্যাপিয়ারেন্সে আসলাম, তারপর থিমে ক্লিক করলাম, এরপর অ্যাড থিম, তারপর আমি বলছি আপলোড করে কিভাবে ইনস্টল করব। তাহলে এখানে আমি কি করব, এখানে এখন আমি প্রথমে ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স, তারপর থিম আছে, তারপর কোথায় যাব? এখান থেকে আপলোড থিম, তারপর এখান থেকে চুজ ফাইল। এরপর আমাদের যে থিম ফাইলটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব। আমরা লাস্ট কোন থিমটা নামাইছি, কার্ডনেস। আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ওপেনে ক্লিক করলাম, আমার এখানে চলে আসবে। তারপর ইনস্টল বাটন আমরা একবার ক্লিক করে দেবো, তারপর সেটা আমাদের প্রসেসিং শুরু হবে। এখান থেকে দেখাচ্ছে যে আমাদের থিমটা কি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা কি করব, গো টু থিম পেজে ক্লিক করে দিলে হচ্ছে আমরা এখান থেকে আমাদের থিমটাকে দেখতে পারবো। দেখেন এখানে আমাদের কার্ডনেস থিমটা চলে আসছে। এর আগে আমরা অ্যাস্ট্রা থিমটাকে আপলোড করে দিয়ে ইনস্টল করছি, এরপর আমরা কার্ডনেস থিমটাকে দিয়ে হচ্ছে আমরা এখন ইনস্টল করলাম। বুঝতে পারছেন? তাহলে আমরা যখন ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেসের কোনো আপলোড ছাড়া যখন আমরা এখান থেকে ইনস্টল করতে চাচ্ছি, তখন অ্যাপিয়ারেন্সের থিমে আসার পর অ্যাড থিমে ক্লিক করলে নিচের দিকে হচ্ছে আমরা অনেকগুলো থিম দেখতে পারবো, সেখান থেকে হচ্ছে আমরা অ্যাক্টিভ করে নিতে পারবো, ইনস্টল নিতে পারবো। যখন আমরা আপলোড করে থিম ইনস্টল করতে চাচ্ছি, তখন আমরা কি করলাম, ওয়ার্ডপ্রেস ওআরজি লিখে সার্চ দিলাম। সার্চ করার পর সেখানে আমরা থিম ডাউনলোড করলাম। থিম ডাউনলোড করার পর আবার হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে অ্যাড থিম থেকে আপলোড থিম থেকে চুজ ফাইলটাকে সিলেক্ট করে দিয়ে তারপর আমরা কি করলাম, ইনস্টল নাও ক্লিক করে দিয়ে ফাইলটাকে মানে ইনস্টল করে নিলাম। আরেকটা ছিল আমাদের ড্যাশবোর্ড থেকে হচ্ছে আমরা করতেছিলাম। তাহলে এখানে হচ্ছে আপনাদেরকে আমি কয়টা প্রক্রিয়া দেখালাম। ওয়ার্ডপ্রেসের ফ্রি থিম ইনস্টল করার জন্য 2টা আপনাদেরকে মাধ্যম দেখালাম। এখানে 2টা মাধ্যম ব্যবহার করে আপনারা কি করবেন, 4টা এই ম্যানুয়াল এখান থেকে ড্যাশবোর্ডের ভেতর থেকে 2টা থিম ইনস্টল করবেন এবং বাইরে ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে 2টা থিম ডাউনলোড করে সেটাকে আপলোড করে ইনস্টল করবেন। মোটে 4টা থিম হচ্ছে আপনারা ইনস্টল করবেন, 2টা অভ্যন্তরীণ থেকে আবার 2টা ডাউনলোড করে। বুঝতে পারছেন? একসাথে একাধিক থিম কি এটা গেল হচ্ছে আমাদের হচ্ছে থিম আপলোড করার 2টা প্রসেস, মানে একটা মানে 2টা মানে থিম এক কথায় আমাদের ইনস্টল করার 2টা প্রসেস চলে গেছে। এখন হচ্ছে আমরা দেখবো যে প্লাগইন ইনস্টল করা ঠিক একই রকম।
আমরা যদি এখান থেকে প্লাগইনে আসি, প্লাগইনে আসলে আমরা এখানে দেখতে পারবো যে ইনস্টল প্লাগইন লেখা আছে, অ্যাড প্লাগইন লেখা আছে। তো আমরা যদি এখান থেকে ইনস্টল প্লাগইনের মধ্যে যদি ক্লিক করে দেই, ইনস্টল প্লাগইনের মধ্যে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের যে প্লাগইনগুলো আমাদের ইনস্টল করা আছে সবগুলো প্লাগইন আমরা এখান থেকে দেখতে পারবো। আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে কতগুলো প্লাগইন আছে সেগুলো সব প্লাগইন হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে বলে রাখি, একটা ওয়েবসাইটে এক বা একাধিক প্লাগইন একই সময়ে অ্যাক্টিভ থাকতে পারবে। এখানে কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনাদের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে রিয়েল টাইম অর্থাৎ একই সময়ে এক বা একাধিক প্লাগইন হচ্ছে আপনার অ্যাক্টিভ রাখতে পারবেন। কিন্তু থিমের ক্ষেত্রে শুধুমাত্র একটা থিমে আপনি অ্যাক্টিভ রাখতে পারবেন। থিমের ক্ষেত্রে আপনি এক বা একাধিক থিম ইনস্টল করতে পারবেন। কিন্তু ইনস্টল করতে পারবেন একাধিক থিম, কিন্তু অ্যাক্টিভ রাখতে পারবেন একটা থিম। প্লাগইনের ক্ষেত্রে আপনি এক বা একাধিক প্লাগইন ইনস্টল করতে পারবেন এবং একই সাথে এক বা একাধিক প্লাগইন আপনি অ্যাক্টিভও রাখতে পারবেন। এই হলো বিষয়বস্তু। এখন আমরা যদি এখান থেকে ইনস্টল প্লাগইনের মধ্যে ক্লিক করে দেই, তাহলে আমাদের এখান থেকে হচ্ছে আমরা কি দেখতে পারবো? অ্যাড প্লাগইন। যখন হচ্ছে আমরা এখান থেকে আবার অ্যাড প্লাগইনে ক্লিক করে দেবো। অ্যাড প্লাগইনে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আমরা আমাদের মতো করে ঠিক যেমন থিম সার্চ করে হচ্ছে আমরা অ্যাক্টিভ করতেছিলাম এতক্ষণ ধরে, ঠিক হচ্ছে আমরা এখান থেকেও এখন প্লাগইন সার্চ করে হচ্ছে আমরা অ্যাক্টিভ করতে পারবো। আমাদের যে প্লাগইনটা দরকার সেটা আমরা এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারবো। ধরেন আমার এখন কনট্যাক্ট প্লাগইনের দরকার। তাহলে আমি এখান থেকে কনট্যাক্ট লিখলাম। কনট্যাক্ট লিখে যদি আমি যদি এখান থেকে সার্চ করি, তাহলে আমি এখান থেকে কনট্যাক্ট ফর্মের বেশ কিছু প্লাগইন দেখতে পারবো। বেশ কিছু হচ্ছে প্লাগইন আমাদের চোখের সামনে এখন আসবে। সেখান থেকে হচ্ছে আমরা চাইলে এক বা একাধিক প্লাগইন হচ্ছে আমরা অ্যাক্টিভ করতে পারি, ইনস্টল করতে পারি। তো ধরেন আমি এখান থেকে হচ্ছে কনট্যাক্ট 7 প্লাগইনটাকে ইনস্টল করলাম। ঠিক আগের মতো পূর্বের মতো একই। থিম আর প্লাগইন যেভাবে আমরা পূর্বের মতো করে হচ্ছে আমরা কাজ করতেছি ঠিক একইভাবে। আমার এই প্লাগইন ইনস্টল হলো। ধরেন আমার এখন হচ্ছে এটাকে যদি আমি এখান থেকে আবার ইনস্টল প্লাগইন যদি ক্লিক করে দেই, এখানে আসলে আমি দেখতে পারবো আমার কনট্যাক্ট ফর্মটা এটা আমাদের কি ইনস্টল হয়েছে, এখন পর্যন্ত আমরা অ্যাক্টিভ করে নাই। এজন্য আমাদের এখানে অ্যাক্টিভ বাটন শো করতেছে। যদি আমরা এখান থেকে যদি অ্যাক্টিভ বাটন যদি আমরা ক্লিক করে দেই, এরপর আমাদের দেখাবে যে ডিঅ্যাক্টিভ। দেখেন এখানে আমাদের ডিঅ্যাক্টিভ লেখা চলে আসছে। যে প্লাগইনটা অ্যাক্টিভ থাকবে না সেটার মধ্যে হচ্ছে ডিলিট এবং অ্যাক্টিভ বাটন থাকবে। আর যে প্লাগইনটা আপনার অ্যাক্টিভ থাকবে সেটার মধ্যে ডিঅ্যাক্টিভ লেখা থাকবে এবং সাথে আর অন্য যদি সেটিংস কোনো কিছু থাকে তাহলে সেটা লেখা থাকবে। একটা প্লাগইনকে ডিলিট করার আগে তাকে ডিঅ্যাক্টিভ করতে হবে, তারপর ডিলিট করতে হবে। ঠিক আছে? আবার একটা প্লাগইনকে ইনস্টল বা অ্যাক্টিভ করার আগে তাকে ইনস্টল করতে হবে, তারপর অ্যাক্টিভ করতে হবে। এটা হলো মূল বিষয়বস্তু। তাহলে আমরা কি করলাম? আমাদের প্লাগইন ইনস্টল করার জন্য হচ্ছে ধরেন আমরা ড্যাশবোর্ডে ছিলাম। ড্যাশবোর্ড থেকে আমরা প্লাগইন থেকে হচ্ছে আমরা অ্যাড প্লাগইন। নতুন কোনো প্লাগইন এড করার দরকার হলে। তারপরে এখানে আসার পর আমরা কি করলাম? এখানে আসার পর ধরেন হচ্ছে আমরা এখান থেকে পেজ বিল্ডার অথবা পেজ বিল্ডার লিখি। পেজ বিল্ডার লিখে সার্চ করি। যখন হচ্ছে আমরা এখানে পেজ বিল্ডার লিখে সার্চ করব তখন আমাদের সামনে বেশ কিছু পেজ বিল্ডার চলে আসবে। আচ্ছা এখান থেকে ধরেন এলিমেন্টর লিখে সার্চ করি। এখানে হচ্ছে আমরা এলিমেন্টর লিখে সার্চ করি। এলিমেন্টর লিখে সার্চ করলে এখান থেকে হচ্ছে আমাদের এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। এটা হচ্ছে একটা পেজ বিল্ডার প্লাগইন। ঠিক এখানে দেখেন আরও অন্যান্য প্লাগইনগুলো আছে সেগুলো হচ্ছে আপনি কি করতে পারবেন? ইনস্টল করতে পারবেন। ধরেন এখন যদি আমাদের এসইও সার্ভিসগুলো দরকার তাহলে আমি এখান থেকে এসইও লিখে সার্চ করলাম। এসইও লিখে সার্চ করলে এখান থেকে হচ্ছে আমরা বেশ কিছু প্লাগইন দেখতে পারি যেগুলো দিয়ে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের এসইও করতে পারি। ব্লগ পোস্ট, পেজ এগুলো হচ্ছে আমরা এসইও করতে পারি। ধরেন এখান থেকে হচ্ছে আমরা যখন এসইও লিখে সার্চ করলাম এখান থেকে এসইও প্লাগইন র‍্যাঙ্ক ম্যাথ। আমি এটাকে ধরেন ইনস্টলে ক্লিক করলাম, তখন হচ্ছে আমাদের এটা ইনস্টল হওয়া শুরু হবে। ইনস্টল শেষ হয়ে গেলে এখানে হচ্ছে আমাদের অ্যাক্টিভ বাটন চলে আসবে। এখানে হচ্ছে আমাদের অ্যাক্টিভ বাটন চলে আসবে। আমি যদি এখান থেকে আবার যদি এই ইনস্টল প্লাগইনের মধ্যে ক্লিক করে দেই, তাহলে এখান থেকে গেলে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো যে র‍্যাঙ্ক ম্যাথের যে প্লাগইনটা ছিল সেটা হচ্ছে আমাদের এখানে চলে আসছে। এখন হচ্ছে ধরেন আপনি এখান থেকে আপনার প্লাগইনগুলোকে ডিলিট করবেন। কিছু প্লাগইন আপনার দরকার নেই সেগুলোকে আপনি ডিলিট করবেন। তাহলে কি করবেন এখান থেকে? ডিলিট বাটনে ক্লিক করবেন, এরপর কনফার্ম করে দেবেন, দেখবেন যে প্লাগইন ডিলিট হয়ে যাবে। আবার ধরেন আপনি এটাকে ডিলিট করবেন, ডিলিট বাটনে ক্লিক করবেন। এখানে আপনি ওকেতে ক্লিক করবেন, দেখবেন আপনার এই প্লাগইনও ডিলিট হয়ে যাবে। ২ টা প্লাগইন হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। আর ধরেন আপনার প্লাগইন যখন হচ্ছে আপডেট চাবে, থিম প্লাগইন যখন আপডেট চাবে তখন দেখবেন এখানে লেখা থাকবে যে আপডেট নাও।
যদি আপনি আপডেট নাওর মধ্যে ক্লিক করেন দেখবেন যে প্লাগইনটা আপডেট হওয়ার কাজ শুরু হয়ে যাবে। যখন প্লাগইনটা আপডেট শেষ হবে তখন এখানে গ্রিন সিগন্যাল চলে আসবে। আমরা যদি একটু অপেক্ষা করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো এটা আমাদের একটু পরে আপডেট হয়ে যাবে। যখন কোনো প্লাগইনের নতুন ভার্সন আসে তখন প্লাগইনগুলো আপডেট হয়ে যায়। আমাদের ভার্সন বর্তমান আছে 2.10.1 ছিল। আপডেট দেওয়ার পর 2.10.2 হলো। এখন দেখেন এটা হচ্ছে আমাদের এখানে কি গ্রিন সিগন্যাল চলে আসলো। আমি যদি এখন যদি রিলোড করে দেই তাহলে আমাদের এই মেসেজগুলো থাকবে না। এখানে আমি যখন রিলোড করে দেবো তখন আর এই মেসেজগুলো হচ্ছে আমাদের আর এখানে থাকবে না। দেখেন এখান থেকে চলে গেছে। আবার যদি আপনি যদি চান যে এই প্লাগইনটাকে আপনি ডিলিট করবেন তাহলে সবার আগে ডিএক্টিভ করতে হবে। ডিএক্টিভ বাটনে ক্লিক করবেন। এখানে জাস্ট স্কিপ অ্যান্ড ডিএক্টিভ করে দিবেন। দেখবেন যে একটু পর প্লাগইনটা আমাদের ডিএক্টিভ হয়ে গেছে। যখন ডিএক্টিভ হবে তখন আপনি অ্যাক্টিভ করার অপশন পাবেন এবং আপনি ডিলিট করার অপশন পাবেন। তো আমি এখান থেকে কি করব এখন এটা ডিলিট বাটনে ক্লিক করলে ওকেতে ক্লিক করে এটা আমাদের হচ্ছে ডিলিট হয়ে যাবে। এটা হলো আমাদের হচ্ছে ড্যাশবোর্ড থেকে কিভাবে আমরা সার্চ করে ইনস্টল করতে পারি সেটা। এখন আবারও পূর্বের নয় আমরা ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসবো। আসার পর দেখবো যে এখানে আমাদের প্লাগইন আছে। প্লাগইনে ক্লিক করলাম। প্লাগইনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা কি করব আমাদের যেটা পছন্দ ধরেন আমি এখান থেকে এখন চাচ্ছি যে লাইট স্পিড লাইট স্পিড আমি লাইট স্পিড লিখে সার্চ করলাম। লাইট স্পিড লিখে সার্চ করার পর এখান থেকে হচ্ছে আমরা একটা প্লাগইন পাবো। যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে পারফরম্যান্স এনহান্স করবে। এই যে লাইট স্পিড ক্যাশ আছে এই প্লাগইনটা আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেব। ডাউনলোডে ক্লিক করালে এটা দেখেন আমাদের হচ্ছে ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের একটা 1 এমবির প্লাগইন। এটা হচ্ছে আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন কি করব আবার হচ্ছে আমাদের পূর্বের ট্যাব প্লাগইন এখানে আসবো। আসার পর অ্যাপিয়ারেন্স থেকে অ্যাড প্লাগইন ক্লিক করব। অ্যাড প্লাগইনে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে আপলোড প্লাগইন নামে একটা অপশন আছে। ঠিক আমরা একটু আগে যেমন হচ্ছে থিম আপলোড অপশন পেয়েছি এখান থেকে হচ্ছে আপনি আপলোড প্লাগইন নামে একটা অপশন পাবেন। এই আপলোড প্লাগইন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি চুজ ফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখবেন যে লাইট স্পিড ক্যাশ যে ফাইলটা ডাউনলোড করতেছেন আগে মনে রাখবেন যে কোন ফাইল ডাউনলোড করলেন। কোথায় যা ডাউনলোড হচ্ছে ডাউনলোড ফোল্ডারে যা ডাউনলোড হচ্ছে লোকেশনে। এখান থেকে আমি যে লাইট স্পিড যেটাকে আমি ডাউনলোড করলাম একটু আগে সেটা এখান থেকে আমি ক্লিক করব। ক্লিক করার পর ওপেনে ক্লিক করব। এরপর আমি এখান থেকে আবার ইনস্টল নাও বাটনে ক্লিক করে দেব। যখন আমি ইনস্টল নাও বাটনে ক্লিক করব এটা আমাদের একটু সময় নেবে। নেওয়ার পর দেখবেন যে এখান থেকে কি হয়েছে যে প্লাগইন ইনস্টল সাকসেসফুল আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে সাকসেসফুল। আবার যদি আমরা এখান থেকে যদি হচ্ছে ইনস্টল প্লাগইনে ক্লিক করে দেই তাহলে আমাদের প্লাগইনটা কি ইনস্টল হয়েছে আমরা এখনো এটাকে অ্যাক্টিভ করিনি। যদি আপনার অ্যাক্টিভ করা দরকার হয় তাহলে আপনি এখান থেকে অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে এই প্লাগইনটা হচ্ছে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। যে প্লাগইনগুলো অ্যাক্টিভ থাকবে সেই প্লাগইনগুলোতে দেখেন একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আসতেছে, সাথে ডিঅ্যাক্টিভ বাটন আছে, সাথে সেটিংস আছে। আর যে প্লাগইনটা আপনার অ্যাক্টিভ নাই সেটার ব্যাকগ্রাউন্ড দেখেন হোয়াইট এবং সেটাতে অ্যাক্টিভ এবং ডিলিট বাটন আছে। খেয়াল করছেন? ঠিক যেভাবে দেখালাম এভাবে হচ্ছে আপনারা একটা প্লাগইন হচ্ছে ডাউনলোড করে আপলোড করে ইনস্টল করেন আর ২টা হচ্ছে এখান থেকে সার্চ করে ইনস্টল করে নেন দ্রুত। থিম বা প্লাগইন ইনস্টল করতে পারি সেটা দেখাবো। তাহলে আমাদের এখান থেকে ড্যাশবোর্ড থেকে হচ্ছে আমাদের যে ২টা মাধ্যম ছিল সেই ২টা মাধ্যম হচ্ছে আমাদের চলে গেছে। এখন হচ্ছে আমরা কি করব আমাদের হোস্টিং সার্ভার প্যানেল ইউজ করে কিভাবে হচ্ছে আমরা থিম আপলোড করতে পারি সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো। এজন্য আমি কি করতেছি এখান থেকে আবারও থিমে আসতেছি। থিমে আসার পর আমার সবগুলো থিম আমি ডিলিট করে দেব। শুধুমাত্র ১টা বা ২টা রাখার পর। আমি এখান থেকে এই থিমটাকে ডিলিট করে দেব। এই কার্ডনেসকে ডিলিট করে দিলাম। এরপর এখান থেকে হচ্ছে আমাদের এটাকে ডিলিট করে দিতেছি। এরপর সেখান থেকে অ্যাশটাকে ডিলিট করে দিলাম। এখন এখানে দেখেন আমাদের এই থিমের এটা কপি। এটাও আমাদের ডিলিট হবে না। আমাদের ২টা হচ্ছে একটা অ্যাক্টিভ হলে ২টা আমাদের রাখতে হবে। তো এখানে দেখেন আমার কিন্তু আর কি কোনো আর আমার এখানে থিম নেই। এই ২টা থিমের বাইরে আর কোনো আমার থিম নেই। এখন হচ্ছে আমি কি করব আমাদের যে হোস্টিং সার্ভার আছে সেই হোস্টিং সার্ভার থেকে হচ্ছে কীভাবে হচ্ছে আমরা থিম আপলোড করতে পারি সেটা এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো। হোস্টিং থেকে থিম আপলোড করার জন্য হচ্ছে সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে সবার প্রথমে হচ্ছে আমাদের ইনফিনিটি যে অ্যাকাউন্ট আছে সেটাকে লগ ইন করতে হবে। আমি এখান থেকে infinityfree.com এ চলে গেলাম। তারপর লগ ইনে ক্লিক করলে আমার এখন লগ ইন হয়ে যাবে। এখানে ইউজার নেমের পাসওয়ার্ড দেবো, দেওয়ার পর আমি এখান থেকে লগ ইন করে নেব। লগ ইন করা হয়ে গেলে ঠিক আমাদের এই সামনে চলে আসবো। এরপর এখান থেকে আমি কী করবো ম্যানেজার চলে আসবো। ম্যানেজার চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে ফাইল ম্যানেজার লেখা আছে। ঠিক কন্ট্রোল প্যানেলের নিচে ফাইল ম্যানেজার লেখা আছে।
আমরা এখান থেকে ফাইল ম্যানেজার আমি ক্লিক করব, ক্লিক করলে এখান থেকে আমার ফাইল ম্যানেজার ওপেন হবে। আমি সবার প্রথমে আমাদের ইনফিনিটি অ্যাকাউন্ট লগ ইন করলাম, তারপর ম্যানেজার ক্লিক করলাম, ম্যানেজার ক্লিক করার পর এখান থেকে ফাইল ম্যানেজার পাবো, ফাইল ম্যানেজারে ক্লিক করে দিলাম। ফাইল ম্যানেজারে ক্লিক করে দিলে ঠিক আমাদের সামনে এরকম হচ্ছে আমাদের পেজ চলে আসবে। এখান থেকে আমরা কি করব, এখানে দেখেন htdocs নামে একটা ফোল্ডার আছে। আমি এই ফোল্ডারের মধ্যে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম অপশন চলে আসবে। এরপর এখান থেকে দেখতে পাবেন যে WP কন্টেন্ট নামে একটা অপশন আছে। এই WP কন্টেন্ট ফোল্ডারে ক্লিক করব। WP যখন কন্টেন্ট ফোল্ডারে ক্লিক করব তখন আমাদের এখান থেকে আরও বেশ কিছু ফোল্ডার ওপেন হবে। তারপর এখানে দেখেন যেহেতু আমরা থিম আপলোড করব, সেক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, আমাদের থিমের যে ফোল্ডারটা আছে সেটাকে আমরা ওপেন করে নেব। ওপেন করে নিলে আমাদের এখানে যে দুইটা থিম ছিল না, দেখেন আমাদের এখানে কটা থিম আছে, দুইটা থিম আছে। একটা হচ্ছে নিউজ হোস্ট, একটা হচ্ছে নিউজ আপ। ঠিক এখানে দেখেন নিউজ হোস্ট নামে একটা থিম আছে আর নিউজ আপ নামে একটা থিম আছে। এরপর আমরা কি করব, আমাদের যখন আমরা এখান থেকে থিমের ফোল্ডারটা ওপেন করলাম, আমাদের এখান থেকে পূর্বে যে থিমগুলো দেখা যাচ্ছে, তারপর আমরা কি করব, এখান থেকে এই যে আপলোড নামে একটা বাটন দেওয়া আছে, এই আপলোড বাটনে ক্লিক করব। আপলোড বাটনে ক্লিক করার পর এখান থেকে যেহেতু আমরা কি ফাইল আপলোড করব, জিপ ফাইল আপলোড করব। এই জন্য এখান থেকে আমরা কী করবো, জিপ অ্যান্ড এক্সট্রাক্ট যে 3 নম্বর যে অপশনটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে এরপর এখান থেকে বলতেছে চুজ ফাইল। চুজ ফাইলের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে এই যে এক্সট্রা যে ফাইলটা আছে এটাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ওপেন করলাম। এখান থেকে এক্সট্রা ফাইলটা আছে। তার আগে দেখা যায় আমাদের এখানে কোনো কি আর থিম নেই, এই থিমের বাইরে আর কোনো থিম নেই। তো এখান থেকে আমি কী করলাম, ফাইলটাকে চুজ করে দিলাম, তারপর এখান থেকে আপলোড অ্যান্ড এক্সট্রাক্ট, এই আপলোড অ্যান্ড এক্সট্রাক্টে ক্লিক করে দিলাম। আপলোড অ্যান্ড এক্সট্রাক্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের থিমটা প্রথমে আপলোড হবে, তারপর আমাদের ফাইলগুলো এক্সট্রাক্ট হবে। ব্যাস, এখান থেকে দেখেন আমাদের এখন কি 3টা থিম হলো, একটা হলো অ্যাস্ট্রা, একটা হচ্ছে নিউজ হোস্ট, একটা হচ্ছে নিউজ আপ। এখন যখন আমি আমার ড্যাশবোর্ডে আসার পরে থিমে থাকা অবস্থায় যখন আমি এখান থেকে রিলোড করে দেবো, তখন এখান থেকে আমি আমাদের যে অ্যাস্ট্রা যে থিমটা ছিল সেটা কিন্তু কি চলে আসলো। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমরা কি করলাম, আমি আবার আপনাদেরকে দেখাই। সবার প্রথমে আমি আবার কি করলাম, আমাদের যেহেতু সার্ভার থেকে অর্থাৎ হোস্টিং সার্ভার থেকে আমরা কি করতেছি, থিম আপলোড করবো। এই জন্য আমি কি করলাম, সবার প্রথমে আমাদের হোস্টিং হচ্ছে ইনফিনিটি ফ্রি ওয়েবসাইটে আসার পর আমরা লগ ইন করলাম, প্যানেল লগ ইন করলাম। নেওয়ার পর এখান থেকে আমি কোথায় গেলাম, ম্যানেজে গেলাম। ম্যানেজে আসার পর এখান থেকে আমি চলে আসলাম ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার ওপেন করার পর আমাদের সামনে ঠিক এইরকম অপশন চলে আসবে। এইরকম অপশন চলে আসার পর আমি চলে গেলাম htdocs ফোল্ডারে। htdocs ফোল্ডারে যাওয়ার পর এখান থেকে আমি চলে গেলাম WP কন্টেন্টে। htdocs আসার পর WP কন্টেন্টে চলে আসলাম। কন্টেন্টে চলে আসার পর এখান থেকে আমরা কোথায় চলে যাবো, যেহেতু থিম আপলোড করব, এখান থেকে আমরা থিম ফোল্ডার ওপেন করে নিলাম। যখন আমরা থিম ফোল্ডার ওপেন করে নেব তখন এখান থেকে আমরা দেখতে পারবো যে আপনার 1 2 3টে থিম আছে। এরপর আমরা কি করব, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এখান থেকে জিপ অ্যান্ড এক্সট্রাক্ট সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা চুজ ফাইল থেকে আমি এখান থেকে আবার কি করতেছি, কার্ডনেস, এই 3 ভাগে সিলেক্ট করলাম। এরপর ওপেন করলাম। এরপর আপলোড অ্যান্ড এক্সট্রাক্ট বাটনে ক্লিক করে দেবো। দিলে আমার এই থিমটা আপলোড হয়ে যাবে। তারপর আমাদের এটা এক্সট্রাক্ট হওয়া শুরু হবে। শেষ, আমাদের এখান থেকে কটা এখন থিম দেখাচ্ছে 4টা। আমি যদি আবার আমার ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে রিলোড করে দেই, তাহলে আমি আবারও দেখতে পাবো আমার 4টা থিম এখানে চলে আসছে। ঠিক আছে, মানে আমাদের যে 2টা থিম আমরা আপলোড করলাম সেই 2টা থিম এখানে আমরা দেখতে পারবো। প্রসেস বুঝছেন নাকি আরও দেখাতে হবে? তাহলে সুন্দরভাবে কাজটা করে নেন। এখন দেখেন আপনাদের যদি থিম আপলোড করা শেষ হয়ে থাকে তাহলে এখন প্লাগইন, ঠিক একই অনুরূপভাবে প্লাগইন আমরা আপলোড করব। সবার প্রথমে আমি সবগুলো কেটে দিলাম, আর কিছু স্পেসিফিক প্লাগইন ডাউনলোড করে নেই। কিন্তু প্লাগইন আসলে আমি দেখতে পারবো আমার কি প্লাগইন আছে। এখানে কন্ট্যাক্ট ফর্ম, লাইট স্পিড আর র্যাঙ্ক ম্যাথ আছে। এর বাইরে আমি কিছু প্লাগইন ডাউনলোড করে নেব। ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেবো, দিলে প্রথমে এখান থেকে সরাসরি চলে যাবো প্লাগইনে আসার পর এখান থেকে আমি ধরেন এখান থেকে যে ক্লাসিক আছে ক্লাসিকটাকে আমি ডাউনলোড করে নিলাম। ক্লাসিকে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ডাউনলোড, আমার জিপ ফাইল এখানে একটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কি করব, এখান থেকে সরাসরি আবার ওপেন করবো আমাদের যে ইনফিনিটি আছে, ইনফিনিটিতে আসবো, লগ ইন,
এরপর আবার হচ্ছে ম্যানেজ থেকে তারপর এখান থেকে ফাইল ম্যানেজার যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের htdocs ফোল্ডার, এরপর হচ্ছে wp কন্টেন্ট, তারপরে এর আগে আমরা কি করছি থিম ফোল্ডারে যা থিম আপলোড করছি। এবার হচ্ছে আমরা প্লাগইন ফোল্ডার ওপেন করব। ওপেন করলে আমরা এখান থেকে আমাদের যে 3টা প্লাগইন ইতিপূর্বে আছে ইনস্টল করা সেটা আমরা দেখতে পাচ্তেছি। এরপর আবার হচ্ছে আমরা এখান থেকে আপলোড, জিভেন এক্সট্রাক্ট, চুজ ফাইল, আমাদের যে ক্লাসিক যে এডিটরটা আছে সেটা সিলেক্ট করলাম। এরপর এখান থেকে ওপেনে ক্লিক করলাম, ফাইল চলে আসলো, তারপর আপলোড অ্যান্ড এক্সট্রাক্টে ক্লিক করে দেবো। দিলে এখান থেকে হচ্ছে আমাদের এখানে কি 4টা প্লাগইন এখানে হয়ে গেছে। এরপর আবার হচ্ছে আমরা প্লাগইন আসবো, আসার পর এখান থেকে রিলোড দেবো। রিলোড দিলে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো দেখেন ক্লাসিক এডিটর আমাদের প্লাগইনটা চলে আসছে। আমি আবারও ধরুন আরেকটা প্লাগইন ইনস্টল করতেছি, এখান থেকে ব্যাকে দেই। ব্যাকে দেওয়ার পর ধরেন এখান থেকে ইউস্টেসিওতে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম। এটা হচ্ছে আমাদের ডাউনলোড হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রায় 4 MB। এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। আবারও কি করলাম, ধরেন সবগুলো কেটে দিলাম। ধরেন আপনাদের আবার গোর থেকে দেখাচ্ছি, ইনফিনিটি ফ্রি লগ ইন করলাম, লগ ইনের পর আবার হচ্ছে ম্যানেজ থেকে যাওয়ার পর আছে এখান থেকে ফাইল ম্যানেজার থেকে গেলে তারপরে এখান থেকে আপনারা দেখবেন htdocs ফোল্ডার, এরপর এখান থেকে wp কন্টেন্ট, এরপর হচ্ছে প্লাগইন, এরপর হচ্ছে আপলোড, এরপর জিভেন এক্সট্রাক্ট, এরপর চুজ ফাইল, এরপর হচ্ছে আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও, যেটা আমাদের র্যাঙ্ক ম্যাথ ইউজ এসইও সেটা হচ্ছে আমাদের লেখা আছে ওয়ার্ডপ্রেস এসইও। এটাকে আমি সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম, এরপর আপলোড অ্যান্ড এক্সট্রাক্টে ক্লিক করে দিলাম। দিলে এটা হচ্ছে আমাদের আপলোড হবে, আপলোড হওয়ার পর এটা এক্সট্রাক্ট হওয়া শুরু হবে। এটা হচ্ছে আমাদের আপলোড হয়ে গেছে এবং এক্সট্রাক্ট হয়ে গেছে। এখান থেকে দেখেন ওয়ার্ডপ্রেস এসইও এখানে আমাদের চলে আসছে। এখন আবার যদি হচ্ছে আমাদের প্লাগইন ফাইলে আসার পর যদি আমি এখান থেকে রিলোড করে দেই, তাহলে এখানে দেখেন আমাদের হচ্ছে ইউজড এসইও যে প্লাগইনটা ছিল সেটা আমাদের চলে আসছে। ঠিক একইভাবে হচ্ছে আপনারা কাজটা করে নেন দ্রুত। এখন দেখেন আমাদের যে প্রিমিয়াম যে থিমটা আছে সেটা হচ্ছে স্মার্ট মক থিম, প্রিমিয়াম থিম। এটা হচ্ছে আমরা এখন আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখান থেকে আপলোড করে দেখাচ্ছি আবারও দেখেন। আমাদের এখানে থিমের এখানে কি আছে, আমাদের এখানে কোনো প্রিমিয়াম থিম নাই। আমি থিমগুলোকে আবার আমার ডিলিট করে দিতেছি, এই থিমগুলো হচ্ছে আমার দরকার নেই। আমি এই থিমগুলোকে আউট করে দিতেছি, ডিলিট করে দিতেছি। ডিলিট করে দেওয়ার পর এখন হচ্ছে আমার যেহেতু নিউজ সাইটে আমরা প্রথমে কাজ করব, আপনাদেরকে এখন ডাউনলোডে ক্লিক করা শেষ হয় নাই? ডাউনলোড হোক, এখন এইদিকে দেখেন এখানে আমাদের থিম ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে আপলোড করবো। এটা হচ্ছে আমাদের স্মার্ট মক একটা প্রিমিয়াম থিম। আমরা এখন হচ্ছে এটাকে আপলোড করব। আপলোড করার জন্য হচ্ছে আমরা এখান থেকে আবার হচ্ছে আমাদের যে ইনফিনিটি আছে সেটা ইউজ করব। এরপর আমরা এখান থেকে লগ ইন, তারপর আমাদের এখান থেকে ম্যানেজ থেকে ফাইল ম্যানেজার, এরপর আমরা এখান থেকে হচ্ছে htdocs, তারপর হচ্ছে wp কন্টেন্ট, এরপর আমাদের থিম, তারপর এখানে আসা পর আপলোড, জিভেন এক্সট্রাক্ট, চুজ ফাইল, এই যে স্মার্ট মক, এখানে দেখেন স্মার্ট মক নাম আছে, এটাকে সিলেক্ট করে দিলাম, তারপর আপলোড অ্যান্ড এক্সট্রাক্টে ক্লিক করলাম। এটা আমাদের 20 MB একটা ফাইল। যেহেতু আছে আমরা এখান থেকে ফ্রি হোস্ট চালাই, আমাদের এই যে হচ্ছে ইনফিনিটি ফ্রি হোস্ট চালাই, তো এখানে 500 MB উপরে আছে আমাদের থিম এখান থেকে আপলোড করতে দেয় না। এখন আমাদের পিএসপি ভার্সন আমাদের চেঞ্জ করলে তবে হচ্ছে আমাদের সেখান থেকে আমরা এটার মেমোরি মানে আপডেট করতে পারবো, তারপর আমরা এখানে বেশি এমবি থিমগুলো আমরা আপলোড করতে পারবো। তো যেহেতু এটা হচ্ছে আমাদের 20 MB একটা থিম, এখান থেকে হচ্ছে আমাদের আপলোড করতে দেবে না, এরর চলে আসবে। এই জন্য আমরা আমাদের ফাইল ম্যানেজার ব্যবহার করে এই যে 20 MB যে থিমটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে এটাকে আপলোড করে দিলাম। তারপর এখানে এখন হচ্ছে এটা এক্সট্রাক্ট হচ্ছে। এই যেটা আমাদের আপলোড অ্যান্ড এক্সট্রাক্ট হওয়ার সাথে সেখানে দেখেন স্মার্ট মক লেখা উঠছে। এখন যদি হচ্ছে আমি যদি এখানে আসার পর রিলোড করে দেই, রিলোড করে দিলে হচ্ছে আমাদের এখানে আমি থিমটাকে দেখতে পারবো। এই দেখেন স্মার্ট মক যে থিমটা ছিল সেটা এখানে আমাদের চলে আসছে। এখন আমি কি করব, এই থিমটাকে অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করে দেওয়ার পর বাকি এই দুইটা থিমও আমি এখান থেকে ডিলিট করে দেবো। এখানে এটাকে অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করে দেওয়ার পর আবার হচ্ছে আমি এখান থেকে প্লাগইনে আসবো, ইনস্টল প্লাগইনে আসবো। আসার পর থিমে এখান থেকে থিমে আসবো।
থিমে আসার পর আমাদের দুইটা যে থিম ছিল এগুলোকে আমি এখানে আবার ডিলিট করে দেবো, এগুলো আমার দরকার নেই। এই দুটোকে আমার ডিলিট করে দিলাম। এখান থেকে হচ্ছে আমার শুধুমাত্র একটা থিমেই এখানে থাকবে, বুঝতে পারছেন? ঠিক হচ্ছে এরকমভাবে হচ্ছে আপনারা থিমটাকে ইনস্টল করে নেন দ্রুত। তো এখন হচ্ছে আমাদের এই প্রিমিয়াম যে থিমগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখন কি করব, মানে প্রিমিয়াম থিমে যে হচ্ছে আমাদের কোর প্লাগইনগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখন ইনস্টল করার চেষ্টা করব। তো আমি আবারও হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে হচ্ছে আমরা কি করব, অ্যাপিয়ারেন্স থেকে এখানে আমরা ইনস্টল প্লাগইনে ক্লিক করলাম। ইনস্টল প্লাগইনে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমাদের রিকোয়ার্ড আছে কয়টা, 3টা প্লাগইন রিকোয়ার্ড দেওয়া আছে, বাকি দুইটা আমাদের কি রিকমেন্ডেশন। তাহলে আমরা এখান থেকে কি করব, আমাদের যে 3টা প্লাগইন রিকোয়ার্ড দেওয়া আছে এই 3টা প্লাগইন অবশ্যই আমাদের কি লাগবে। আমরা যদি আমাদের পেজে যদি ডিজাইন করতে যাই তাহলে আমাদের অবশ্যই এলিমেন্টর লাগবে এবং আমাদের স্মার্ট কোর লাগবে এবং স্পেয়ার কোর লাগবে। এই দুইটা হচ্ছে আমাদের থিমের কোর প্লাগইন। তো আমি এখন কি করব, এখানে 1 2 3 তিনটা প্লাগইনকে সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখানে বাল্ক অ্যাকশন থেকে এখানে আমি ইনস্টল লেখা আছে, ইনস্টলকে অপশনে সিলেক্ট করলাম, তারপর অ্যাপ্লাইতে ক্লিক করলাম। তাহলে আমার এখন হচ্ছে 3টা প্লাগইন একই সাথে ইনস্টল এবং অ্যাক্টিভ হয়ে যাবে। আমাদের এখান থেকে 3টা প্লাগইন ইনস্টল এবং অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি হচ্ছে আমরা এখান থেকে প্লাগইনে যদি চলে আসি, আমাদের মেইন যে প্লাগইন সেকশন আছে, এই মেইন প্লাগইনের ইনস্টল প্লাগইনে যদি আমরা চলে আসি, তাহলে এখান থেকে হচ্ছে আমরা এই 3টে প্লাগইনকে দেখব। একটা হচ্ছে স্মার্ট কোর, একটা হচ্ছে আমাদের হচ্ছে স্পেয়ার কোর, আর একটা হচ্ছে আমাদের এলিমেন্টর। এখান থেকে দেখেন আমরা যখন হচ্ছে এখানে চলে আসলাম তখন দেখেন আমাদের স্পেয়ার কোর, স্মার্ট মক কোর এবং হচ্ছে আমাদের এলিমেন্টর 3টে প্লাগইন ইনস্টল হয়েছে এবং একই সাথে আছে আমাদের কি হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে দেখেন এখানে আমাদের কি একটা প্লাগইন কি আছে আমাদের আপডেটস আছে। এটা হচ্ছে আমাদের স্মার্ট মক কোর যে প্লাগইনটা আছে এটা আছে আমাদের আপডেটস আছে। এটার বর্তমান ভার্সন হচ্ছে 1.5.1। এটা হচ্ছে এই প্লাগইনের ভার্সন। আমরা যদি আপডেট দেই তাহলে আমাদের এই ভার্সনটা চেঞ্জ হবে। একটু নোট করে রাখতে পারেন ভার্সনটা। এখানে আমাদের কি হচ্ছে 1.5.1। যখন হচ্ছে আমরা এখানে আপডেট দেব তখন নতুন ভার্সনটা চলে আসবে। এখন আমি আপলোডে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে আমাদের একটু পর নতুন ভার্সন চলে আসবে। দেখেন এখন কত হলো 1.5.1 এর জায়গায় 3 চলে আসছে। ঠিক আছে? এখন আমি যদি এখান থেকে রিলোড করে দেই তাহলে আমাদের এই নোটিফিকেশনটাও চলে যাবে। আপডেট নোটিফিকেশনটাও চলে যাবে। এরপর আসেন এখন আমাদের এখানে কি বলতেছে, আমাদের যে নতুন যে মানে আমাদের থিমটার ভার্সন আছে কিন্তু আমাদের এই যে বর্তমানে যে আমাদের থিমের ভার্সন, এটা আমাদের প্লাগইনের ভার্সন আছে, আমরা কি করলাম চেঞ্জ করলাম। আমরা যদি এখান থেকে যদি অ্যাপিয়ারেন্স থেকে যখন থিমে আসি, থিমে আসলে এখান থেকে দেখব বর্তমান আমাদের থিমের ভার্সন আছে কত 10.3.0 আর বর্তমান এই থিমের নতুন ভার্সন কত আছে 10.3.2। এজন্য আমাদের কি আছে থিমটা আমাদের আপডেটস আছে। এখানে নোট করেন থিমের ওল্ড ভার্সন হচ্ছে 10.3.0 আর থিমের নতুন ভার্সন হচ্ছে 10.3.2। যখন হচ্ছে আমরা এখান থেকে আপডেটে ক্লিক করে দেব, এই যে আপডেট নাও ক্লিক করে দেব তখন আমাদের থিমটা কি হবে আপডেট হওয়ার পর আমাদের কারেন্ট ভার্সন তখন 10.3.2 হয়ে যাবে। আমি এখানে আপডেট বাটনে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের থিমটা কি হচ্ছে আপডেট হয়ে গেল এবং সাথে সাথে আমাদের এখানে যে নোটিশটা ছিল মানে ওয়ার্নিং যে আমাদের অ্যালার্ট ছিল সেটা আমাদের চলে গেছে। এখন আমাদের থিমের ভার্সন কত হলো 10.3.2 চলে আসছে। ঠিক আছে? এখন হচ্ছে আমাদের এখানে নতুন ভার্সন চলে আসলো। এরপর এখন আমরা কি করতে পারি, আমাদের এখান থেকে যে নোটিশটা আছে এটা আমরা এখান থেকে ডিসমিসে ক্লিক করে দিতে পারি। পরবর্তী যে আমাদের নোটিশটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে ডিসমিসে করে দিতে পারি। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের কয়টা অপশন গেল, আমাদের যে থিমটা আমরা করলাম ডাউনলোড করার পর আপলোড করলাম, প্লাগইন অ্যাক্টিভ করলাম, প্লাগইন আপডেট করলাম, থিম আপডেট করলাম। এই আমাদের থিমটাকে 2 বার করে আপডেট দিতে হয়। প্রথমবার হচ্ছে মেইন কোর ফাইলগুলো হয়, পরবর্তীতে আমাদের এক্সট্রা ফিচার যে বাকি যেগুলো মিসিং থাকে সেগুলো হয়ে যায়। আবার হচ্ছে আমি এখান থেকে আবার হচ্ছে আপনারা কি করবেন 2 বার আপডেট দিবেন। থিমটাকে 2 বার আপডেট দিতে হবে। তাহলে প্রথমে যে ছোট ফাংশনগুলো থাকে সেগুলো আপডেট হয়ে যায়, পরবর্তীতে বাকিগুলো আমাদের আপডেট হয়ে আসে। ঠিক যেভাবে দেখালাম আপনারা হচ্ছে এখন ঠিক একইভাবে থিমটাকে আপলোড করছেন, তো করছেন না? অ্যাক্টিভও করছেন। এখন প্লাগইন কোন প্লাগইন 3টে প্লাগইন আছে আমি কথা বললাম। একটা হচ্ছে এলিমেন্টর, একটা হচ্ছে স্মার্ট মক কোর আর একটা হচ্ছে স্পেয়ার কোর। এই 3টে প্লাগইন যেগুলো রিকোয়ার্ড আছে 3টে প্লাগইন, এই 3টে প্লাগইন হচ্ছে আপনারা কি করবেন সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনারা
বাল্ক অ্যাকশন থেকে সেখান থেকে আপনারা কি করবেন, ইনস্টল অপশন চুজ করবেন, এরপরে অ্যাপ্লাইতে ক্লিক করে প্লাগইনগুলোকে ইনস্টল করে নেন। যেভাবে প্লাগইন আপডেট দিলাম, থিম আপডেট দিলাম, ঠিক একইভাবে কাজগুলো করে নেন।